বেসিক্যালি অ্যারে কি জিনিস, এতদিন আমরা হচ্ছে একটা ডেটা দেখতাম বা ডাটা দেখতাম, এটার মধ্যে কি থাকতো যে আমরা একটা ভ্যারিয়েবল নিতাম, ভ্যারিয়েবলে আমরা একটা ভ্যালু রাখতাম, অর্থাৎ একটা ডাটা আমরা রাখতে পারতাম, হয়তো এটা ইন্টিজার হইতে পারতো অথবা ফ্লোট অথবা হচ্ছে ক্যারেক্টার, যে কোনো আমি কিছু রাখতে পারতাম। সো আমি এর বাইরে আর কিছু করতে পারতাম না। বাট এখন আমরা যে কাজটা করবো, আমরা মাল্টিপল ডাটা নিয়ে কাজ করছি। অ্যারেতে বেসিক্যালি আমরা মাল্টিপল ডাটা নিয়ে কাজ করি, অর্থাৎ একটা ডাটা থাকে না, মাল্টিপল ডাটা থাকে, এটাকে আমরা বলি একটা কালেকশন। সো অ্যারে বেসিক্যালি ইজ আ কালেকশন অফ data, but there are some rules to follow when we are using an array. So array যখন ইউজ করব তখন আমাদের কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে হোমোজেনিয়াস ডাটা থাকবে, তার মানে ডাটাগুলো সেম টাইপের হবে। যদি আমি অ্যারেটা ক্রিয়েট করতে চাই ইন্টিজার টাইপের ডাটা নিয়ে, তাহলে সবগুলো ডাটা আমার ইন্টিজার থাকবে, যদি ফ্লোট হয় সবগুলা ফ্লোট। আর ক্যারেক্টার টাইপের যখন আমি এটাকে নিয়ে যাব, তখনই আমি ওটাকে বলি বেসিক্যালি স্ট্রিং। সো অ্যারে আর স্ট্রিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যারেতে আমরা নাম্বারস রাখি, আর স্ট্রিংয়ে হচ্ছে আমরা ক্যারেক্টারের কালেকশনটা রাখি। অ্যারের মধ্যে এখন যে জিনিসটা হয় যে অ্যারে হচ্ছে ফাইনিট, তার মানে বলতেছে যে আপনি যখন অ্যারে ক্রিয়েট করবেন, হয় তাকে কিছু ভ্যালুস দিয়ে তার সাইজটা বলে দিবেন, যে ভ্যালুস 5টা দিচ্ছেন তার সাইজ 5 হয়ে যাবে, অথবা প্রি ডিফাইন করে দিবেন, অর্থাৎ আগে থেকে তাকে বলে দিবেন যে আমি 100 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, বা 5 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, বা 15 সাইজের। সো আমাকে অলরেডি বলে দিতে হবে। সো আমাকে অ্যারের সাইজটা আগে বলে দিতে হবে, তারপরে অ্যারের মধ্যে যে ভ্যালুসগুলো রাখবো এগুলো সেম টাইপের হইতে হবে, তার মানে হোমোজেনিয়াস ডাটা হইতে হবে। হোমোজেনিয়াস মানে হচ্ছে সেম ক্যাটাগরি বাট সেম ডেটা টাইপের। তারপর একটা বলতেছে অ্যারে সিকোয়েন্সিয়াল। সিকোয়েন্সিয়াল কী হবে, আমি যখন ডেটাগুলো রাখি, অ্যারের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে যে অ্যারেটা দেখতে এরকম থাকে, একটার পর একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি থাকে। এখন বলতেছে যে আমি যদি ফার্স্ট ভ্যালুটা এখানে রাখি, সেকেন্ডটা এখানে যাবে, থার্ডটা এখানে যাবে, ফোর্থটা এখানে যাবে, ফিফথটা এখানে, এরকম সিকোয়েন্সিয়ালি যাবে। আর এই যে বক্সগুলো আমি রিপ্রেজেন্ট করতেছি, এগুলোকে বলা হয় ইন্ডেক্স। এক একটা বক্সকে ইন্ডেক্সগুলো স্টার্ট হয় 0 থেকে 1 2 3 4 যতগুলো আমরা যাই। এখন যদি এটার সাইজ আমি বলি, এটার সাইজ হচ্ছে 5, তার মানে আমি এখানে 5টা ভ্যালু রাখতে পারতেছি বা 5টা ভ্যালু রাখছি, এটাকে আমরা সাইজ 5 বলতেছি, বাট ইন্ডেক্স কি 0 থেকে 4 পর্যন্ত। সো আমার সাইজের থেকে 1 কম পর্যন্ত হচ্ছে হায়েস্ট ইন্ডেক্স হবে, অর্থাৎ একদম হায়েস্ট ইন্ডেক্সটা হবে সাইজ থেকে 1 কম, 5-এর থেকে 1 কম 4 পর্যন্ত। আর আরেকটা বলছে যে এইখানে এটা অলরেডি বলে ফেলছি যে হোমোজিনিয়াস ডাটা। সো মোটামুটি আমাদের 4টা জিনিস শেষ। একটা হচ্ছে অ্যারে is a collection of data which refer to homogeneous data and also is a sequential and finite when we are creating an array. So আমাকে আগে থেকে বলে দিতে হবে সাইজ, ডেটা রাখতে হবে হোমোজেনিয়াস, সিকোয়েন্সিয়াল অর্ডার রাখতে হবে, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এটা একটা কালেকশন অফ ডেটা রাখবে, অর্থাৎ মাল্টিপল ডেটা রাখতে পারবে। আর এইখানে যখন আমি স্ট্রিংয়ে চলে আসবো, বারবার অফ হয়ে যাচ্ছে কেন, যখন সেম জিনিসটা আমি স্ট্রিংয়ে চলে আসবো, স্ট্রিংয়ের ক্ষেত্রে কি হবে, একই কনসেপ্ট, বাট এইখানে দুইটার মধ্যে একটু ডিফারেন্স থাকে। ডিফারেন্সটা কি, অ্যারেতে আমরা নাম্বার রাখি, অর্থাৎ ইন্টিজার ফ্লোট এইটা, আর স্ট্রিংয়ে কি ক্যারেক্টার রাখবো। সো স্ট্রিংয়ে ক্যারেক্টার, অ্যারেতে হচ্ছে আমাদের নাম্বারস, এই দুইটা জিনিস থাকবে। আর স্ট্রিংয়ের ক্ষেত্রে কি হয়, যখন আমি এই বক্সটা ক্রিয়েট করি, সাপোজ আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেটা ডিক্লেয়ার করতে হয় এইভাবে, ডেটা টাইপ অ্যারের নেম, অ্যান্ড দেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে প্রথমে সাইজ দিতে হয়। সাপোজ আমি দিলাম 5, তার মানে একটা 5 সাইজের এরকম বক্স ক্রিয়েট হবে। অ্যারের ক্ষেত্রে কি হয়, এগুলোতে গার্বেজ ভ্যালু থাকে, মানে এই ভ্যালুটা কোনো কিছু মিন করে না, একটা উল্টাপাল্টা ভ্যালু থাকে, এই ভ্যালুর কোনো মিনিংস হয় না, গার্বেজ বলি। আর স্ট্রিংয়ের ক্ষেত্রে কি হয়, যখন আমি ক্রিয়েট করি সেম টাইপের একটা বক্সই হয়, বাট স্ট্রিংয়ে হয় কি, এটা অলরেডি বলছি, কী থাকে বলেন তো, নাল ক্যারেক্টার থাকে। নাল ক্যারেক্টার হচ্ছে এইরকম //0, সো এটা হচ্ছে নাল। সো নাল ক্যারেক্টার হচ্ছে সবগুলোতে থাকে। যখন আমরা হচ্ছে এর মধ্যে ইনপুট রাখি, ইনপুটগুলো চলে আসে, বাকিগুলোতে নাল থাকে। আর অ্যারেতে কি থাকে, যতগুলোতে ইনপুট রাখবো, সাপোজ আমি 2টাতে ইনপুট রাখলাম 2 10, আর বাকিগুলো কি থাকে, গার্বেজ ভ্যালু থাকে। সো অ্যারের ক্ষেত্রে এমন হইতে পারে যে আপনি যে অ্যারেটা ক্রিয়েট করছেন, তার একটা জায়গায় আপনি ভ্যালু বসান নাই, সাপোজ 3 নাম্বার ইন্ডেক্স আপনি ভ্যালু বসান নাই, আপনি প্রিন্ট করছেন 3 নাম্বার ইন্ডেক্সটা, সে একটা গার্বেজ ভ্যালু দেখাইতে পারে। আবার এমন হইতে পারে যে গার্বেজ ভ্যালুটা আপনার ফ্রেন্ডের কম্পিউটারের সাথে ম্যাচ নাও করতে পারে, ওনার কম্পিউটারে এক ধরনের গার্বেজ ভ্যালু আসছে, আপনারটাতে আরেক ধরনের, কারণ এটা কোনো মিনিং হয় না, এক এক জায়গায় এক এক রকম। ওকে, নেক্সট আমরা অপারেশন দেখতেছিলাম কিছু। সো আমরা যে জিনিসটা দেখবো
একটা প্র্যাকটিস দেখতেছিলাম যে ম্যাক্সিমাম বের করার, ম্যাক্সিমামে চলে যায় ডিরেক্ট, ওইটা প্র্যাকটিস করি আমরা। আচ্ছা, ম্যাক্সিমাম এলিমেন্ট ইন অ্যান অ্যারে, তার মানে এই যে অ্যারেটা আমরা ক্রিয়েট করলাম, এই অ্যারের মধ্যে আমাদের কতগুলো ভ্যালুস থাকবে, ভ্যালুসের মধ্যে ম্যাক্সিমামটা বের করতে হবে। সাপোজ এখানে থাকলো 5 1 2 3, সো এখানে ম্যাক্সিমাম কি 10, সো এই 10টা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন কীভাবে ফাইন্ড আউট করবো, আমরা অলরেডি এটা পড়ে আসছি, তারপর আমি একটু হিন্টস দেওয়া একটু রিমাইন্ড করি যে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্টে আমি এই ফার্স্ট যে ইন্ডেক্সটা আছে এইটাকে হচ্ছে আমি ম্যাক্স হিসেবে কাউন্ট করে নিব। সো ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল নিব, আমি ধরলাম সাপোজ ইন্টিজার টাইপের, আমি এই ম্যাক্সের মধ্যে রাখবো কি এই ফার্স্ট ভ্যালুটা কীভাবে রাখি, অ্যারের থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সটা পাঠাই, ইন্ডেক্সটা কি 0, সো 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এইটা চলে যাবে ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবলে। সো ম্যাক্স নামে ভ্যারিয়েবলে আমি এই 0 ইন্ডেক্সের ভ্যালুটা পাঠিয়ে দেবো, তার মানে 5 চলে আসলো ম্যাক্সে। এখন আমি কি করব, একটা লুপ স্টার্ট করব যেটা 1 থেকে সাইজের আগ পর্যন্ত যাবে, মানে 5-এর আগ পর্যন্ত কি 4 পর্যন্ত যাবে, কারণ ইন্ডেক্স আমার 4 পর্যন্ত আছে। সো 1 থেকে 4 পর্যন্ত সে চেক করবে এই যে ম্যাক্সের ভ্যালু যেটা হচ্ছে 5 চলে আসছিল, এইখানে অ্যারে 0 নম্বর এলিমেন্টে 5 ছিল, সো 5 চলে আসছিল, আমি চেক করব কি এইখান থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত ট্রাভার্স করব বা যাবো, অ্যান্ড এই 5-এর সাথে চেক করবো যে 5-এর থেকে বড় আছে কিনা, বড় থাকলে আমি ম্যাক্সের ভ্যালু চেঞ্জ করে দিব। এই যে বড়টা, এই বড়টা আমি কীভাবে পাচ্ছি, ওই যে লুপ ইউজ করব, লুপে আই, সো আমি যদি ফর লুপ ইউজ করি, ফর আই ইজ ইকুয়াল টু এখানে 1 থেকে স্টার্ট করব, আই লেস দ্যান ধরেন সাইজ আই প্লাস প্লাস। এখন এখানে আমি কি করব, যদি আমাকে একটা কন্ডিশন দিতে হবে, যদি এই যে এটা ম্যাক্সের ভ্যালু যদি ছোট হয়, অর্থাৎ অ্যারের যে ভ্যালুটা প্রতিটা ইন্ডেক্স যখন আমি আই দিয়ে হচ্ছে এক্সেস করব, ওইটার কোনো একটা ভ্যালু যদি ম্যাক্সের থেকে বড় হয়ে যায়, তার মানে কি এটা বড়, সো এই বড় ভ্যালুটা আমি ম্যাক্সে পাস করে দেবো। যদি পেয়ে যাই তাহলে করবো কি ম্যাক্স ইজ ইকুয়াল টু অ্যারে অফ আই, অর্থাৎ যেই ক্ষেত্রে আমি অ্যারে অফ আইটা দেখবো যে ম্যাক্সের থেকে বড়, সেই ক্ষেত্রে আমি ম্যাক্সের ভ্যালু চেঞ্জ করে অ্যারে অফ আই দিয়ে দিব, তাহলে কি বড় ভ্যালুটা ম্যাক্সে চলে গেল। তারপরে এইভাবে করে কি সাইজ পর্যন্ত যাবে, যদি বড় থাকে তাহলে সেমভাবে রিপ্লেস করবে, যদি বড় না থাকে তাহলে ম্যাক্স যেটা আছে ওইটাই থাকবে। সো ম্যাক্স যেটা থাকে এখানে যদি চিন্তা করেন 5% নিল ম্যাক্সে, 1 থেকে স্টার্ট করলো, চেক করলো, হ্যাঁ 10 বড়, তারপরে 1, এইটা 10 থেকে বড় না, কারণ ম্যাক্সে কি 10 ছিল, ম্যাক্সের সাথে যখন কম্পেয়ার করলো দেখলো এটা ছোট, সো কিছু হবে না, 2ও ছোট কিছু হবে না, 3ও ছোট কিছু হবে না, সো ভ্যালু চলে আসবে কি ম্যাক্সের। লাস্টে যদি আমি প্রিন্ট করি তাহলে এই লুপ শেষ করে লাস্টে আমি যদি ম্যাক্স প্রিন্ট করি তাহলে ম্যাক্সের ভ্যালু আসবে হচ্ছে এইটার ক্ষেত্রে 10, সো এইটার ক্ষেত্রে 10 চলে আসবে। অ্যারের ইনপুটটা কীভাবে নিতে হয়, এই যে ফার্স্ট থেকে আমরা 0 থেকে সাইজ পর্যন্ত যাব, ট্রাভার্স করব, আর প্রতিটা স্ক্যানার দিয়ে ইনপুট নিব, এটা হচ্ছে অ্যারের। আর এইভাবে হচ্ছে আমি লজিকটা ইমপ্লিমেন্ট করে ম্যাক্সিমামটা করব। সো এটা অলরেডি মনে হয় আগের ক্লাসে বোঝানো হয়েছে, আমরা একটু দেখলাম। এখন এটাই হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে এটা করার ট্রাই করি। বলেন 0 কেন নিলাম, আমি যে টেকনিকটা ফলো করব, আমি ফার্স্টে ধরে নিব যে এটাই সবচেয়ে বড়, এর থেকে বড় কেউ নাই, তারপরে কি করব বাকিগুলোর সাথে চেক করব যে এইটার থেকে অন্যটা বড় আছে কিনা, যদি বড় থাকে তাহলে আমি কি করব, এই যে ম্যাক্সে এইটা রাখছি না, এইটা চেঞ্জ করে যেটা বড় হবে ওই ভ্যালুটা ম্যাক্সে রাখবো, তারপরে আবার ম্যাক্সের সাথে কম্পেয়ার করব যে বাকি যে পরেরগুলো আছে এগুলোও কি বড় কিনা, যদি বড় থাকে তাহলে আমি ম্যাক্সের ভ্যালুটা চেঞ্জ করে ওই বড় ভ্যালুটার সাথে রিপ্লেস করে দেব। প্রত্যেকটা ইন্ডেক্সে হচ্ছে সে ট্রাভার্স করতে পারে। আই প্লাস প্লাস দেওয়া মানে আই 1 থেকে 2 3 4 হচ্ছে, সো ওই অ্যারের আই যদি আমি অ্যাক্সেস করি তার মানে 1 অ্যাক্সেস করতেছি, 1 মানে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স, 2 মানে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্স, এরকম করে আমি অ্যাক্সেস করে চেক করতেছি। সো এখানে আমি চেক করতেছি প্রতিবার, অ্যান্ড যদি বড় হয়ে যায় কোনোটা তাহলে আমি রিপ্লেস করে দিচ্ছি। সো এইটাই হচ্ছে এখন আমরা একটু ইমপ্লিমেন্ট করি আমাদের কোডে, যে আমরা কোড ব্লকসে কীভাবে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, সেম জিনিস যদি আমি মিনিমাম করি তাহলে আমাকে কী করতে হবে, এইখানে ম্যাক্স না নিয়ে মিনিমাম নিতে হবে, নিয়ে চেক করে জাস্ট এই অপারেশনটা করতে হবে মিনিমামের ক্ষেত্রে। সো ওইটা আমরা দেখব, ম্যাক্সিমাম করার পরে মিনিমাম দেখব। সো ফার্স্ট থেকে আসেন আমরা কোড ব্লকস ওপেন করি, সবাই আমরা কোড ব্লকস অন করি। যারা করতে পারবেন সাথে সাথে করেন, যাদের মনে হবে যে না আমি আগে দেখে নেই তারপরে করব, সো দেখে নিয়ে করেন। হ্যাঁ
তাহলে সামনে সামনে কোনোটাতে বসে। ওকে, ফার্স্ট আমাদের যে কাজটা করা লাগবে, আমরা কি কোড ব্লকস অন করা লাগবে। কোড ব্লকস অন করি আমরা। সো কোড ব্লকস অন করব, দেন আমাদের কি করতে হবে, একটা ফাইল খুলতে হবে, এমটি ফাইল। তারপরে আমরা ফাইলটা সেভ করব। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সো ওয়ান বাই ওয়ান কাজগুলো করি আমরা। এইখানে কোড বক্স ওপেন হলো, এখানে ফাইল নামে একটা নিউ থেকে আমরা হচ্ছে এমটি ফাইল খুলে নিব, এটা সবারই জানা থাকার কথা। তারপরে হচ্ছে আমরা একটা সেভ করব, যে কোনো একটা নাম দিব। সাপোজ আমি হচ্ছে নাম দিলাম এখানে অ্যারে ম্যাক্স। সো এখন যে কাজটা করব, আমি সেম কাজটা করব, একটু খেয়াল করেন সবাই। করতে পারলে করবেন, সাথে সাথে না করতে পারলে আগে খেয়াল করেন, তারপরে হচ্ছে করেন, বা এটা আপনারা নিয়ে যান। আমি এই কোডটা আপলোড করে দিব, বাসায় গিয়ে আপনারা প্র্যাকটিস করেন। কোড যারা করতে পারবেন না, এই কোডটা আপলোড করে দিব ইআরপিতে, আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন। সো ফার্স্ট আমাকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাকে ইউজারের কাছ থেকে অ্যারের জন্য একটা সাইজ নিতে হবে। সাপোজ আমি নিলাম ইন্ট সাইজ, যে আমি ইউজার থেকে একটা সাইজ নেব। আমি প্রিন্ট করে বললাম যে আমাকে একটা সাইজ দাও, এন্টার আ সাইজ ফর অ্যারে। অ্যারের জন্য আমাকে একটা সাইজ দিবে, যে ইউজার কতগুলো এলিমেন্ট রাখতে চায় একটা অ্যারেতে। তারপর স্ক্যানএফ দিয়ে আমি কি করব, ওই সাইজের ভ্যালুটা নিয়ে নিব। সো %d যেহেতু ইন্টিজার দিবে, অ্যান্ড %সাইজ। এই পর্যন্ত আমার সাইজ নেওয়া শেষ। এখন আমি কি করব, ওই সাইজ অনুযায়ী একটা অ্যারে ডিক্লেয়ার করবো। সো অ্যারে যেহেতু আমরা ইন্টিজার টাইপের নিচ্ছি, সো ইন্টিজার ARR, এখানে আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম। কোন সাইজের পর্যন্ত অ্যারে ডিক্লেয়ার করব, যে সাইজটা ইউজার আমাকে উপরে দিয়ে আসছে। সো আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম, যেটার এলিমেন্ট সংখ্যা হচ্ছে সাইজের সমান, তার মানে ম্যাক্সিমাম এলিমেন্ট যতগুলো সাইজ আমি ইউজারের কাছ থেকে নিয়ে নিছি ওইটা। নেক্সট আমি কি করব, একটা অ্যারে ইনপুট নিব। এই যে অ্যারেটা ক্রিয়েট করলাম, এই অ্যারেটাতে হচ্ছে আমরা ইনপুট নিব। সেই ইনপুট নিব কোন জায়গা থেকে, 0 থেকে কোন পর্যন্ত, সাইজ পর্যন্ত ইন্ডেক্সে যাব। অ্যান্ড প্রতিবার আমি চেক করব স্ক্যানএফ, প্রতিবার আমি করব কি, স্ক্যানএফ দিয়ে ভ্যালুটা নিব, %d and %a অ্যারে অফ i, কারণ আইতেই আমি প্রতিটা ইন্ডেক্স পাচ্ছি। এর আগে আমি ইউজারকে একটা প্রিন্ট করে লাইন বুঝাই দিই যে আমাকে এখন অ্যারের এলিমেন্ট দিতে হবে। এটা ম্যান্ডেটরি না, বাট দিলে হচ্ছে সুবিধা। এন্টার দ্য এলিমেন্টস অফ অ্যারে। সো অ্যারের এলিমেন্টসগুলো আপনারা হচ্ছে আমাকে এখানে পাস করেন। তারপর আমি লুপটা স্টার্ট করলাম 0 থেকে সাইজের 8 পর্যন্ত। অ্যান্ড প্রতিবার i++ হচ্ছে i0 থেকে কোন পর্যন্ত যাবে, যদি 5 দেই তাহলে 4 পর্যন্ত যাবে, যদি 10 দেই তাহলে 9 পর্যন্ত যাবে। আর স্ক্যানএফ দিয়ে প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু নিবে। সেই পর্যন্ত আমরা স্ক্যানএফ নিয়ে নিলাম। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? ম্যাক্সিমামটা করা হয়েছিল না? আচ্ছা যাই হোক, যেহেতু দেখাচ্ছি আবার দেখাই ফেলি। আমারও মনে হচ্ছিল যে আমি অ্যারে ম্যাক্স করাই ফেলছি। আচ্ছা, নেক্সটে আমরা কি করব, এই যে অ্যারেটা, অ্যারের ফার্স্ট এলিমেন্টটা ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবলে দিব। সো ইন্ট ম্যাক্স ইজ ইকুয়াল টু অ্যারে অফ 0। অ্যান্ড দেন আমরা কি করব, এইখানে আবার হচ্ছে গিয়ে i একটা শুরু করব 1 থেকে, i কোন পর্যন্ত যাবে, সাইজ। আর এই পর্যন্ত আমি কি করব, ওই যেই চেকিংটা আমরা দেখলাম এতক্ষণ, এই চেকিংটা করব। তার মানে আমি ইফ দিয়ে একটা কন্ডিশন চেক করব যে ম্যাক্স কি অ্যারে থেকে বড় কি ছোট কিনা। ছোট মানে হচ্ছে অ্যারে অফ আইটা বড়, যদি অ্যারে অফ আই বড় হয়ে যায় তাহলে ম্যাক্সের মধ্যে আমি বসাই দিব অ্যারে অফ আই। সো যেই লজিকটা আমরা বোর্ডে দেখলাম এটা ইমপ্লিমেন্ট করলাম, যে ম্যাক্সে আমরা ফার্স্টে ভ্যালুটা বসাই দিলাম। তারপর আমি 1 থেকে, অর্থাৎ এর পর থেকে লাস্ট পর্যন্ত যাব ইন্ডেক্সে। আর প্রতিবার চেক করলাম কি ম্যাক্সের ভ্যালুটা কি, এই যে ইন্ডেক্স যেটা আমি ট্রাভার্স করতেছি তার থেকে ছোট কিনা। যদি ছোট হয়ে যায় আমি হচ্ছে রিপ্লেস করে দিলাম ম্যাক্সের সাথে। অ্যান্ড লাস্টের লুপ শেষে ম্যাক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্টসের ভ্যালু।
সো ম্যাক্সিমাম ইজ, তারপর হচ্ছে %d দিব, দিয়ে হচ্ছে আমি ম্যাক্সটা প্রিন্ট করে দিব। সো এইটুকু হচ্ছে আমাদের কাজ। এখন আমরা এটাকে একটু রান করি। সো ফার্স্ট দেখেন সাইজ দিতে বলতে হবে। সাপোজ আমি 5 সাইজ দিলাম, সো আমাকে 5টা এলিমেন্ট দিতে হবে। সাপোজ দিলাম 2, 10, 9, 77, 50। সো এখানে ম্যাক্সিমাম কি হবে? 77। দেখি আসে কিনা। তো দেখেন ম্যাক্সিমাম ইজ 77, তার মানে আমাদের কোডটা রান করতেছে ঠিকঠাক মতো। লাস্ট ক্লাসে এটা মনে হয় দেখানো হয়েছিল, তারপরেও যারা একটু মিস করছেন দেখে নেন। এই সেম জিনিসটা আমরা যদি মিনিমামের ক্ষেত্রে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেম পলিসি ইউজ করতে হবে। ম্যাক্সিমামের জায়গায় আমরা মিনিমাম নিব, আর কন্ডিশনটা চেক করব যে এই ম্যাক্সের থেকে বড় কেউ আছে কিনা। এই যা জাস্ট একটু কন্ডিশন চেক করব, আর কিছু না। অর্থাৎ ম্যাক্সিমামটা বড় কিনা। সো এইখানে আমরা কি করলাম? ম্যাক্সিমামের জায়গায় হয়তো আমি মিনিমাম বসাই দিলাম, যে প্রথম ভ্যালুটা মিনিমাম, অ্যান্ড মিনিমামের ভ্যালুটা যদি অ্যারে অফ i থেকে বড় হয়ে যায়, তাহলে মিনিমামে বসাই দিব হচ্ছে অ্যারে অফ i, আর লাস্টে এইখানে প্রিন্ট করে দিব মিনিমাম ইজ। সো মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে একই সেম, জাস্ট এই কন্ডিশন একটু চেঞ্জ। এখন আমি যদি রান করে দেখি যে মিনিমামটা আসতেছে কিনা। আচ্ছা, তাহলে দেখেন আগের মতো 5 দিলাম সাইজ, 7, 21, 9, 55। এখানে সবচেয়ে মিনিমাম হচ্ছে 1, সো 1 আসবে দেখেন মিনিমাম। সো সেম কোড, জাস্ট একটু কন্ডিশন চেঞ্জ করে দিলে একটা ম্যাক্সিমামের জন্য একটা মিনিমামের জন্য হয়ে যায়। এই লজিক বুঝতে তো কারো কোনো প্রবলেম নাই। সো এই কোডটা আমি হচ্ছে আপনাদের ERP-তে আপলোড করে দিব। আপনারা এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে নেক্সট ক্লাসে এসে বলবেন। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে পারি, অ্যারের একটা সার্চ এলিমেন্ট আমাদের বাকি আছে, ওই সার্চ এলিমেন্টটা হচ্ছে আমরা করতে পারি। এইটা করে নেবেন, এটা আমি দিয়ে দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করেন। এটা অলরেডি গত ক্লাসে দেখানো হয়েছে, এই জন্য আমি আর টাইম দিচ্ছি না। সো এটা আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, আমি এই কোডটাই আপলোড করে দিব, সমস্যা নাই। নেক্সটে আমরা যে কাজটা করব, যে অ্যারের মধ্যে একটা এলিমেন্ট সার্চ করব। এলিমেন্ট সার্চ করব কীভাবে? আমার এখানে সাপোজ অনেকগুলো এলিমেন্ট আছে, সাপোজ 5, 10, 1, 2, 3। এখন ইউজার আমাকে একটা এলিমেন্ট সার্চ করতে বলা হবে, অর্থাৎ ইউজার আমাকে র্যান্ডম একটা এলিমেন্ট দিয়ে দিবে, বললো যে এই 10 আছে কিনা তুমি এটা সার্চ করো। সো আমি সার্চ করবো কীভাবে? স্টিল সেম পদ্ধতি কি, আমি 0 থেকে স্টার্ট করব, প্রতিটা ট্রাভার্স করব, অ্যান্ড ট্রাভার্স করার সময় আমি চেক করব যে ইউজার যে আমাকে ক্যারেক্টারটা দিচ্ছে, নাম্বারটা দিচ্ছে, এই ভ্যালুটার সাথে এই যে ট্রাভার্স করতেছি প্রতিটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সের ভ্যালু সেম কিনা। যদি সেম হয়ে যায় আমি বলে দিব কি ফাউন্ড, যে আমি পেয়ে গেছি। যদি সেম হয়ে যায় আমি বলবো পেয়ে গেছি, আর যদি সেম না হয় আমি কি বলবো? পাই নাই। সো এইটা খুবই ইজি। আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে ট্রাভার্স শুরু করব, যখনই পেয়ে যাব তখনই আমি বলবো যে ফাউন্ড প্রিন্ট করে দিব, আদারওয়াইজ আমি ফাউন্ড প্রিন্ট করব না। বুঝতে পারছেন? এখন একটা জিনিস হইতে পারে যে ধরেন আমার এই ইন্ডেক্সটা, এই জিনিসটা দুইবার আছে, 10 এখানেও আছে এখানেও আছে। সো যদি আমি 10 পেয়ে যাই তাহলে সে কি দুইবার ফাউন্ড প্রিন্ট করে ফেলবে না? একবার এখানে যখন ম্যাচ করবে ফাউন্ড প্রিন্ট করবে, আবার এখানে যখন ম্যাচ করবে ফাউন্ড প্রিন্ট করবে, দুইবার করে ফেলতেছে না? এখন এই জিনিসটা অপটিমাইজ বা মিনিমাইজ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি যখন এখানে কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনটা এখানে হবে সেমভাবে, এখানে আর ম্যাক্স হবে না যেহেতু ম্যাক্সিমামের কিছু নাই। সো আমি ট্রাভার্স করব কোন পর্যন্ত? 0 থেকে ম্যাক্স পর্যন্ত। এখন এইখানে যদি আমি দেখি যে ক্যারেক্টারটা সাপোজ CH দিয়ে নিলাম, যে ইউজার আমাকে একটা ক্যারেক্টার দিল যেটা আমি CH দিয়ে রেখে দিলাম, এই CH এর ভ্যালু যদি ইকুয়াল হচ্ছে অ্যারে অফ i হয়, তাহলে আমি প্রিন্ট করব ফাউন্ড। এই পর্যন্ত আমরা একটু আগে বুঝতে পারছি। বাট এখন যদি ভ্যালু আমাকে দুইটা হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে? ফাউন্ড কিন্তু একবারই বলতে হবে। বাট আমি যদি এই কন্ডিশনটা কাজ করি তাহলে কিন্তু সে কী করতেছে? একবার এইটা পেয়ে যাবে, এইটার জন্য ফাউন্ড প্রিন্ট করবে, আবার যখন পেয়ে যাবে ফাউন্ড প্রিন্ট করবে।
সো আপনাকে বলা হয়েছে জাস্ট ফাউন্ড আছে কিনা এটা চেক করতে, আপনাকে বলা হয়নি ডুপ্লিকেট কতবার আছে বা কতবার সেম ক্যারেক্টার আছে, এরকম কিন্তু কিছু বলা হয়নি। সো আপনি যে সিম্পলি ক্লাসটা করতে পারেন, একবারে যদি ফাউন্ড পেয়ে যান তারপরে রিটার্ন এই কিওয়ার্ডটা লিখে দিবেন। রিটার্ন দিলে কি হবে, আপনার এইখানেই যখন এই কন্ডিশনটা কাজ করে ফাউন্ড প্রিন্ট হয়ে যাবে, সে তারপরে পুরা হচ্ছে এই প্রোগ্রামটা অফ করে দিবে। সো প্রোগ্রামটা তখন হচ্ছে অফ হয়ে যাবে। সো আপনি কি করবেন, কন্ডিশন চেক করবেন, যদি ম্যাচ করে ফাউন্ড লিখবেন অ্যান্ড রিটার্ন দিয়ে দিবেন। রিটার্ন দেওয়া মানে হচ্ছে প্রোগ্রাম স্টপ হয়ে যাবে, প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের ওয়ে। বলেন, ব্রেক যদি ইউজ করেন তাহলেও হবে, এইটার ক্ষেত্রে হবে। ব্রেক ইউজ করতেছেন, এই লুপটা অফ হয়ে যাবে, প্রবলেম নাই। বাট আমি চাচ্ছি যে এটা ফাউন্ড প্রিন্ট করে একদম প্রোগ্রামই অফ হয়ে যাক। সো এইটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা নতুন একটা কিছু শিখলেন, সিনট্যাক্স। ব্রেক দিলেও এটার ক্ষেত্রে কাজ করবে। আপনি যদি ব্রেক দিয়ে দেন তাহলে সে ব্রেক করে ফেলবে, ব্রেক করে নিচের লাইনগুলো এক্সিকিউট হবে। অ্যাকচুয়ালি নিচে আর কোনো লাইন থাকবে না। সো ফাউন্ড পেয়ে গেলে লুপ যদি অফ হয়ে যায় তার মানে শেষ, আর কিছু। প্রিন্টএফ নাই, প্রিন্টএফ থাকবে না। প্রিন্টএফ তো আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে করছি, বাট এইখানে তো আমাদের জাস্ট বলছে যে ফাউন্ড পাওয়া গেছে কি যায় নাই। যখনই পাওয়া যাবে বলছি, বলার পরে আমার কোনো কাজ নাই, তখন আমি কি করতে পারি, ব্রেক দিলেও সেই স্টপ হয়ে যাবে, কারণ এরপরে আর কোনো লাইন এক্সিকিউট হওয়ার নাই। বাট রিটার্ন দিলে যে জিনিসটা হয়, এরপরে যদি কোনো লাইন থেকেও থাকে সেগুলো কাজ করবে না। রিটার্ন দেওয়া মানে এই রিটার্ন যখনই পাবে তখনই সে হচ্ছে পুরো প্রোগ্রামটা অফ করে দিবে। এরপরের যে লাইন ওইখানে যদি আপনি প্রিন্ট করেন বা অন্য কিছু নেন আপনি পাবেন না। সো রিটার্নটা এই কারণে দেখানো হয়েছে। এইটা ইউজ হয় যখন আমরা প্রাইম নাম্বার করি। প্রাইম নাম্বারের কথা খেয়াল আছে? প্রাইম নাম্বারে আমরা ফ্ল্যাগ ইউজ করছি না? ফ্ল্যাগটাকে যদি আরও অপটিমাইজ করতে চাই তখন হচ্ছে আমাদের প্রাইম নাম্বারের ক্ষেত্রে এই রিটার্নটা ইউজ করা লাগে। ওইটা হয়তো আমি কোনো একটা এক্সাম্পলে দেখাই দিব। চলেন আমরা এইটা এখন করার ট্রাই করি যে একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে কিনা। রাইট আ কোড টু ফাইন্ড আউট অর সার্চ অ্যান এলিমেন্ট ইন অ্যান অ্যারে। সো ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের আগের মতো নতুন একটা ফাইল নিব। আমরা আগের মতো একটা এমটি ফাইল নিলাম, তারপর এটা সেভ করলাম। এইবার নাম দিলাম হচ্ছে অ্যারে সার্চ। অ্যারে সার্চ দিয়ে আমি একটা ভ্যালু রাখলাম। এখন যে কাজটা করতে হবে সেম আগের মতো হচ্ছে আমাকে টেমপ্লেট বসাইতে হবে, stdio.h int main। তারপর আমি কি করব, এখানে একটা অ্যারে নিব, কিন্তু অ্যারে নেওয়ার আগে আমাকে একটা সাইজ নিতে হবে। সো সাইজটা আমরা নিয়ে নেই। তারপরে হচ্ছে প্রিন্টএফ করব, আগের মতো সেম প্রসেস। এন্টার দ্য সাইজ অফ অ্যান অ্যারে। অ্যারের একটা সাইজ হচ্ছে আপনি দিবেন। স্ক্যানএফ দিয়ে আপনি কি করলেন, %d দিলেন। তারপরে অ্যারের যে সাইজ ভ্যারিয়েবলটাতে হচ্ছে আপনি n% দিয়ে স্ক্যানএফ দিয়ে ওই ভ্যালুটা নিয়ে নিলেন। নেক্সট আপনি কি করবেন, এই অ্যারের একটা হচ্ছে ক্রিয়েট করবেন অ্যারে সাইজ অনুযায়ী। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এই যে এই কন্ডিশনটা এটা ইমপ্লিমেন্ট করব, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, অ্যারেতে ইনপুট নিতে হবে। সেই ইনপুট নিব 0 থেকে লেস দেন সাইজ পর্যন্ত। স্ক্যানএফ দিয়ে আমি হচ্ছে অ্যারের ভ্যালুগুলো নিয়ে নিব। তার আগে আমি ইউজারকে জাস্ট একটা লাইন প্রিন্ট করে দেখাই যে অ্যারের আপনি হচ্ছে ভ্যালুগুলো দেন। এন্টার দ্য এলিমেন্টস অফ অ্যান অ্যারে। সো অ্যারের এলিমেন্টসগুলো আপনি দিবেন, দেন আমরা স্ক্যানএফ দিয়ে নিয়ে নিলাম। তারপর আমাদের কাজ কি, এই যে ফর 0 থেকে স্টার্ট করে আমি সাইজ পর্যন্ত যাব ইন 0, অর্থাৎ প্রতিটা আমি ইন্ডেক্স ট্রাভার্স করব। আর ইন্ডেক্স ট্রাভার্সের মাঝখানে আমাকে একটা ক্যারেক্টার চেক করতে হবে, কিন্তু ক্যারেক্টার চেক করার আগে আমার ক্যারেক্টারটা ইউজারের কাছ থেকে নিতে হবে। সো আমাকে একটা প্রিন্টএফ দিয়ে ইউজারকে আমি বলে দিচ্ছি এন্টার আ ক্যারেক্টার টু সার্চ করার জন্য একটা ক্যারেক্টার আপনি হচ্ছে ফাইন্ড আউট করেন। দেন স্ক্যানএফ দিয়ে আমি ওই ক্যারেক্টার নিব, কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, ক্যারেক্টারটা ইনিশিয়ালাইজ করতে হবে। ch দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করলাম ক্যারেক্টার ch %c
n%ch এই পর্যন্ত নিয়ে নিলাম, অর্থাৎ ক্যারেক্টারের ইনপুট আমি নিয়ে নিলাম। দেন যে কাজটা করতে হবে, এই ক্যারেক্টারের এই লজিকটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে যে ইফ এই যে ক্যারেক্টার নিলাম ch দিয়ে, এটা যদি ইকুয়াল কোনো একটা অ্যারের ইন্ডেক্সের ভ্যালুর সমান হয়, সেই ক্ষেত্রে আমি কি বলে দেব, printf found। অ্যান্ড তারপর আমি যদি রিটার্ন করে দিই তাহলে সে পরেরগুলো রিটার্ন হয়ে যাবে। সো ব্রেক করলে অ্যাকচুয়ালি এখানে সেম জিনিসটাই হবে, কারণ এরপরে আর কোনো কোড নাই। সো ব্রেক করলে লুপটা অফ হবে, সে কোডটা স্টপ হয়ে যাবে এক্সিকিউট করে, কিন্তু রিটার্ন দিলে এইখানেই আমাদের কোডটা অফ হয়ে যাবে। সো আমরা এখন একটু রান করি, দেখি ঠিক আছে কিনা। সো 5 দিলাম, আমরা এখন একটা অ্যারে ভ্যালু নিব, সাপোজ 40, 50, 90, 30, 61, 20। এখন একটা আচ্ছা, এইখানে দেখেন আমি যখনই 20-র পর একটা এন্টার প্রেস করছি, কি হয়ে গেছে, এন্টারের ক্যারেক্টারের পর আমি কিন্তু সার্চের জন্য দিতে পারিনি। এটা কেন দিতে পারিনি বলেন তো? এটা অলরেডি আমি একবার বলছি, অনেক আগে পড়ানো হয়েছিল। বলেন। হ্যাঁ এক্স্যাক্টলি, যে যখন আমি হচ্ছে ইন্টিজার হচ্ছে ভ্যালুগুলো দিচ্ছি, আর এরপরে যখন আমি একটা ক্যারেক্টার নেই, যখন এন্টার প্রেস করি, ইন্টিজারের পরে যখন আমি এন্টারটা প্রেস করি রাস্ট ইন্টিজারের পরে, সে মনে করে এই এন্টারটাই হচ্ছে আমার ক্যারেক্টার, যেটা হচ্ছে আমি পরে ইনপুট নিচ্ছি। সো এই কারণে আমি যে অ্যারের ইনপুটটা নিলাম তার লাস্টের পরে যে এন্টার প্রেস করছি, সেই সাথে সাথে মনে করে এরপরে যে ক্যারেক্টার নিচ্ছি এটাই হচ্ছে তার ইনপুট। সো ইন্টিজারের পরে বা ফ্লোটের পরে যদি আমি এরকম ক্যারেক্টার নেই, তাহলে এই মিসম্যাচটা হয় যদি আমি এন্টার দিয়ে হচ্ছে ভ্যালুগুলো পাস করি। অ্যারের ভ্যালুটা আমরা এন্টার দিয়েও পাস করতে পারি, অথবা আমরা স্পেস দিয়ে দিলেও দিতে পারি। সাপোজ আমি যদি এখানে স্পেস দিয়ে নেই, তাহলে এই ভ্যালুটা আর প্রবলেম হবে না। সাপোজ এখানে 20 স্পেস 50 স্পেস 30 স্পেস 40 স্পেস 10। সো এইখানে দিব, এইটা স্পেস দিয়েও নেওয়া যায়, কিন্তু দেখেন স্টিল কিন্তু আমাকে এটা কমপ্লিট করার জন্য একটা এন্টার প্রেস করা লাগতেছে। সো তখনও কিন্তু এই যে প্রবলেমটা হচ্ছে। সো এখন যে আমাদের কাজটা করতে হবে, এইখানে f+stdin ইউজ করতে হবে, যে ইন্টিজার বা ফ্লোটের পরে যদি আমি কোনো ক্যারেক্টার নিতে চাই, সেটা যদি এন্টারটাকে একটা ক্যারেক্টার হিসেবে না ধরে, তার জন্য আমাকে একটা জাস্ট কোড লিখে দিতে হবে। এটা হচ্ছে f+stdin। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে সে যখন আপনাকে এন্টার ক্যারেক্টারটা পাবে, সেটাকে ইগনোর করবে, সেটাকে ইনপুট হিসেবে নেবে না। যখন আমরা হচ্ছে ইন্টিজারের লাস্টেরটাতে গিয়ে একটা এন্টার প্রেস করব, নর্মালি তার পরেরটা হচ্ছে সে কি ক্যারেক্টার হিসেবে ধরে নেয় ওই এন্টারটাকে, কিন্তু যখন আমি f+stdin দিব, তখন সে ওই এন্টারটাকে হচ্ছে সে ইগনোর করবে, স্কিপ করে যাবে। সো এখন যদি সেম জিনিসটা দেই 10, 20, 30, 40, 50, দেখেন এখন কিন্তু এন্টার ক্যারেক্টার টু সার্চ, সে ওয়েট করতেছে, কারণ সে আগের এন্টারটা স্কিপ করে ফেলছে। এখন আমি যদি 20 দেই, দেখেন 20 ফাউন্ড হয়ে গেছে। বাট আমি যদি এর পরের বার দেই যে 20 না দিয়ে 10, 20, 30, 40, 50, এখন হয়তো আমি 11 দিচ্ছি, দেখেন। আচ্ছা, এইখানে একটা জিনিস হয়েছে, নট ফাউন্ডটা কিন্তু আমরা প্রিন্ট করি নাই। সো ফাউন্ড পেয়ে গেলাম, রিটার্ন করে দিছি, বাট নট ফাউন্ডটা তো আমাদের প্রিন্ট করতে হবে। সো নট ফাউন্ড কখন হবে? যখন আমরা পুরোপুরি লুপটা ঘুরে আসব, কিন্তু লাস্টে গিয়ে দেখব যে ফাউন্ড হয় নাই, তার মানে লাস্টে গিয়ে আমি নট ফাউন্ডটা প্রিন্ট করে দিতে পারি। সো যখন পুরো লুপ কমপ্লিট হয়ে যাবে বাট স্টিল আমি পাবো না, তখন আমি কি করব, নট ফাউন্ড দিব। এলস দিয়ে করলে কি হবে? প্রতিবার পাবে, প্রতিবার নট ফাউন্ড প্রিন্ট হবে। একবার পাবে ফাউন্ড, আর যদি না পায় নট ফাউন্ড, না পাইলে নট ফাউন্ড, না পাইলে নট ফাউন্ড। এখন এইখানে আমরা সলভ করতে পারি অনেকগুলো ওয়েতে। একটা ওয়ে কি করতে পারি, আমরা ব্রেক স্টেটমেন্ট দিতে পারি, কিন্তু ব্রেক স্টেটমেন্ট যদি আমরা দিয়ে দেই, তাহলে সে কিন্তু নট ফাউন্ডটা গিয়ে প্রিন্ট করে ফেলবে। এই কারণে এইখানে আমরা এখন রিটার্নই দিতে হবে, কারণ রিটার্ন দিলে যখনই ফাউন্ড হবে স্টপ হয়ে যাবে। বাট আগের বার যদি আমি ব্রেক দিয়ে করতে চাচ্ছিলাম, বলছিলাম হবে, কিন্তু এখানে যদি এখন আমি ব্রেক দেই, ব্রেক দেওয়ার পরে সে লুপ অফ করবে, সে কিন্তু printf এর নট ফাউন্ড লাইনটা কিন্তু ইগনোর করবে না, তখন কিন্তু ওইটাও প্রিন্ট হবে। সো এই কারণে আমি যদি এইভাবে বা এই ফরম্যাটটা ইউজ করি, আমাকে অবশ্যই রিটার্ন ইউজ করতে হবে, আমি ব্রেক স্টেট করতে পারবো না। আচ্ছা, এইটা ভুল দিয়ে দিছি, এতগুলো ভ্যালু নিব না, 5টা ভ্যালু নিব জাস্ট 5। সো 10, 20, 30,
40 50, এখন হয়তো আমি 11 দিলাম, দেখেন নট ফাউন্ড চলে আসলো। যে বাই ডিফল্ট যদি কোনোটা লুপের মধ্যে না পাই, লাস্টে যে আমি নট ফাউন্ড প্রিন্ট করে রাখছি। এখন যদি ফাউন্ড পাই, আপনাদের কোশ্চেন থাকতে পারে স্যার এটা যেভাবে করছি ফাউন্ড পেলেও তো হচ্ছে নট ফাউন্ড আমি এমনি প্রিন্ট করতেছি, বাট এইটার ক্ষেত্রে যেহেতু রিটার্ন দিয়ে দিছি, যখনই ফাউন্ড পাবে সে পুরো এক্সিকিউশন অফ করে দিবে, অর্থাৎ পুরো কোডটা অফ হয়ে যাবে। দেখি রান করে ঠিকমতো কাজ করে কিনা। স্যার আচ্ছা, এইখানে এখানে আমি নট ফাউন্ড দিছি না, ফাউন্ড দিতে হবে। এখানে কি হয়েছে, 10 কেন পাচ্ছে না, কোনো একটা প্রবলেম হয়েছে। স্যার আপনি তো ওই যে স্ক্যানএফ এর ক্যারেক্টার টাইপের ডেটা দিছেন, বাট ইন্টিজার টাইপের ডেটা। ওহো, দেখছেন কি কাজ করছি, ক্যারেক্টার নিচ্ছে। ক্যারেক্টার কেন নিব, আমরা তো এখানে ইন্টিজার নিব। জাস্ট এর থ্যাংক ইউ যে করছেন। এইটা অ্যাকচুয়ালি আমরা তো স্ট্রিং করতেছি না, আমি স্ট্রিং হিসেবে ধরে নিয়ে করতেছি এতক্ষণ ধরে, স্ট্রিং তো করতেছি না, আমরা করতেছি নাম্বার। সো আসলে আমাদের দিতে হবে কি ইন্টিজার। সো ইন্টিজার এন নিলাম। স্ট্রিংয়ের ক্ষেত্রেও সেম প্রোগ্রামটা আমরা করব, যে একটা স্ট্রিংয়ের একটা ক্যারেক্টার সার্চ করা করব। সো আমরা তো হ্যাঁ, তখন আর এ ফ্ল্যাশ লাগবে না। সো নাম্বার কেন দিচ্ছি, কারণ ইন্টিজারে আমরা নাম্বার আর অ্যারেতে আমরা নাম্বার রাখি, এই কারণে নাম্বার দিচ্ছি। আমি হচ্ছে গিয়ে আপনাদের স্ট্রিং হিসেবে ধরে করতেছিলাম, এই জন্যই মিসম্যাচ করতেছিল এতক্ষণ পর্যন্ত। সেম দিচ্ছিলাম বাট স্টিল ম্যাচ করতেছিল না। আচ্ছা, এখন চলে আসি, এখন রান করে দেখি যে ঠিকঠাক আছে কিনা। আর কোনো কিছু না, আপাতত আর কিছু মনে হয় ভুল নাই। সো চলেন, সো এখানে আমি সার্চ করলাম 10, দেখেন ফাউন্ড চলে আসছে অ্যান্ড প্রসেস কিন্তু অফ হয়ে গেছে। স্টিল আমি লাস্টে কিন্তু নট ফাউন্ড প্রিন্ট করে রাখছি। যখনই আমি রিটার্ন দিচ্ছি তখনই সে কী করতেছে, পুরো প্রোগ্রামটা বা এক্সিকিউশনটা অফ করে দিচ্ছে। এরপরে যাই থাকুক সে কোনো কাজ করবে না। বাট সেম জায়গায় যদি আমি ব্রেক দিতাম তাহলে কী হইতো দেখেন, ব্রেক দিলে এই লুপটা অফ হইতো, বাট নট ফাউন্ডটা কিন্তু আর অফ হইতো না, কারণ নট ফাউন্ডটা কি ইন্ডিপেন্ডেন্ট, ওইটা লুপের মধ্যে নাই। সো আমি এখানে যদি 5 দেই, 10 20 ধরেন 20 30 40, এখানে আমি 20 সার্চ করলাম, 20 সার্চ করার পরে ফাউন্ড আসলো, তারপরে কিন্তু আবার নট ফাউন্ড চলে আসছে। কারণ ব্রেক কী করে, জাস্ট যেইখানে আছে ওই কম্পোনেন্ট অফ করে দেয়, অর্থাৎ লুপ স্টার্ট হলে লুপটা অফ করবে, ইফেলস হলে ইফেলসটা অফ করবে, বাট পুরোটা কোড কিন্তু অফ করবে না। সেই কারণে আমি বাকি প্রোগ্রামটাও রান করবে। সেই জন্য সবচেয়ে অপটিমাইজড ওয়ে হচ্ছে আমি যদি এখানে রিটার্ন দিয়ে দিই তাহলে আমাকে আর কাজটা করা লাগবে না। এছাড়াও আমরা আরেকটা ওয়েতে করতে পারি, ওই যে খেলাসে প্রাইম নাম্বারে করছিলাম, ফ্ল্যাগ ইউজ করে 0 or 1, যখনই ফাউন্ড পাবো ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে দিব, আর লাস্টে চেক করবো ফ্ল্যাগের ভ্যালু কি চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে প্রিন্ট করে দিব ফাউন্ড, আর যদি চেঞ্জ না হয় তাহলে নট ফাউন্ড। সো ফ্ল্যাগ দিয়েও করতে পারি, এরকম রিটার্ন দিয়েও করতে পারি। আবার যদি ব্রেক ইউজ করি তাহলে আমাদের একটু চেঞ্জ করে করতে হবে। সো এই যে ওয়েটা আমরা ইউজ করলাম, এটা হচ্ছে সবচেয়ে অপটিমাইজড ওয়ে, অর্থাৎ সবচেয়ে কম স্টেপে আমরা এই কোডটা এক্সিকিউশন করলাম। যদি ফ্ল্যাগ নিতাম তাহলে আমাকে কী করতে হবে, একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নিতে হতো, ফ্ল্যাগের ভ্যালু নিতে হতো, ফ্ল্যাগটা চেক করা লাগতো যে ফ্ল্যাগের ভ্যালু 0 হচ্ছে কি না। এইখানে আমরা ফাউন্ড পেলে এখানে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ করে 1 করে দিতাম, লাস্টে আবার চেক করতাম যে ভ্যালু কি 1 না 0, 1 হলে আমি বলতাম ফাউন্ড, 1 না হলে বা অর্থাৎ 0 থাকলে আমি বলতাম নট ফাউন্ড। সো এখানে এক্সট্রা লাইন্স লাগতো, বাট এখানে এক্সট্রা লাইন্স লাগে নাই। সো এরকম অনেক কোশ্চেন আসতে পারে যদি আপনাদের এই কোর্সে এইটা হচ্ছে মেইন টার্গেট না অপটিমাইজ ওয়েতে কোড লেখা। অপটিমাইজ ওয়েতে কোড লেখার টার্গেট হচ্ছে অ্যালগোরিদম কোর্সে, বাট আমরা ট্রাই করবো সবসময় অপটিমাইজ ওয়েতে লিখতে, কারণ এইটা সবচেয়ে ফাস্টার কাজ করবে। যখন এই টাইপের আপনি অনেক বড় কোড করবেন তখন আপনাকে অপটিমাইজ কোডটা ইউজ করা লাগবে, কারণ নয়তো আপনার কোড আর আপনার ফ্রেন্ডের কোড দেখবেন সেম কাজই করে, কিন্তু আপনার কোড যদি অপটিমাইজড হয় ফাস্ট কাজ করবে, আপনার ফ্রেন্ডেরটা স্লো কাজ করবে। এটাই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। কারো কোনো কোশ্চেন আছে? একটা নাম্বার ফাইন্ড আউট করলাম একটা অ্যারের মধ্যে থেকে। সো মোটামুটি আমাদের অ্যারের কিছু প্র্যাকটিস হয়ে গেছে। অ্যারের প্র্যাকটিস যদি হয়ে যায় আমরা নেক্সট স্ট্রিংয়ের প্র্যাকটিস শুরু করব। অ্যারের প্র্যাকটিস আর আমাদের এর বেশি দরকার নাই, বা এর বেশি যেগুলো আছে ওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। পিডিএফটা দেখবেন, কোনো প্রবলেম যদি
থাকে যেটা আপনি পারতেছেন না সেটা হচ্ছে আমাকে জানাবেন। আর আরেকটা কাজ হচ্ছে প্র্যাকটিস প্রবলেম নামে একটা শিট দেওয়া হয়েছে না, এই শিটটা আপনারা হচ্ছে দেখবেন ওইখান থেকে অ্যারের যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রামগুলো ট্রাই করবেন। কিছু প্রবলেম আছে হচ্ছে একটু এই পিডিএফে নাই, সো ওগুলো ট্রাই করবেন নিজে নিজে। যদি করতে পারেন তাহলে তো ভালো, আর যদি করতে না পারেন তাহলে আমাকে বললেন, আমি ওগুলোও প্র্যাকটিস করায় দিব। অ্যারে রিলেটেড বা এর আগের রিলেটেডও যদি কোনো প্রবলেম থাকে বললেন। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা স্ট্রিংয়ে শিফট করি। আসুন স্ট্রিংয়ে যাই। স্ট্রিংটা একটু রিভিউ করি। স্ট্রিংটা কি বেসিক্যালি? স্ট্রিং বেসিক্যালি অ্যারের মতোই, বাট অ্যারেতে আমরা নাম্বারস রাখি, স্ট্রিংয়ে রাখি ক্যারেক্টার্স। সো স্ট্রিং ইজ আ অ্যারে অফ ক্যারেক্টার। সো অ্যারের ক্যারেক্টারগুলোই হচ্ছে বেসিক্যালি স্ট্রিং। আমরা একটু স্ট্রিংয়ের থিওরিটা পড়ে আসি, পরে আমরা আবার হচ্ছে ব্যাক করব। আচ্ছা, স্ট্রিং অপারেশনের এখানে কি বলা আছে দেখেন। স্ট্রিং আর মেইনলি অ্যারে অফ ক্যারেক্টার্স। ইন সিম্পল ওয়ার্ডস ইট ইজ আ ডাইমেনশনাল অ্যারে অফ ক্যারেক্টার্স হুইচ ইজ টার্মিনেটেড বাই নাল ক্যারেক্টার। তার মানে স্ট্রিংয়ে একটা জিনিস বলা হয়েছে যে স্ট্রিংটা হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার। তার মানে এইটার মধ্যে বেসিক্যালি একটা অ্যারের মতো দেখতে, জাস্ট ওটার মধ্যে ক্যারেক্টার থাকে, আর কিছু নাই। আর অ্যারে আর স্ট্রিংয়ের মধ্যে ডিফারেন্স কি? অ্যারের মধ্যে কি গার্বেজ ভ্যালু থাকতো যদি কোনো কিছু না থাকতো, স্ট্রিংয়ের মধ্যে হচ্ছে নাল ক্যারেক্টার থাকে। আর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে অ্যারেতে যখন আমি এই সাইজ অনুযায়ী বসাই দিলাম, এটা কিন্তু এরকমই থাকে, এর বাইরে আর কিছু থাকে না। বাট স্ট্রিংয়ে যদি আমি বসায়ও দেই, 5টার মধ্যে 5টাতেই যদি আমি ক্যারেক্টার বসাই, সাপোজ আপনি 5টাতে হ্যালো বসাইলেন, স্টিল লাস্টে একটা বক্স থাকবে বা ইন্ডেক্স থাকবে, যে ইন্ডেক্সের মধ্যে একটা নাল ক্যারেক্টার থাকবে, অ্যান্ড নাল ক্যারেক্টারের মাধ্যমে এটা হচ্ছে টার্মিনেট হবে। তার মানে স্ট্রিং শেষ হয় লাস্টে যদি নাল ক্যারেক্টার থাকে। সো অবশ্যই আপনি যতগুলো স্ট্রিং নিয়ে কাজ করবেন, বাই ডিফল্ট এটা লাস্টে একটা নাল ক্যারেক্টার চলে আসবে, এটার এন্ডিং বোঝানোর জন্য। সো অলওয়েজ স্ট্রিংয়ের লাস্টে হচ্ছে একটা নাল ক্যারেক্টার থাকবে। তারপরে বলতেছিলাম স্ট্রিংয়ের ইনপুট নেওয়া যায় অনেকগুলো ওয়েতে। একটা হচ্ছে আপনি যদি ডিরেক্ট স্ট্রিং ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ারের সিস্টেম কি? অ্যারের মতোই। অ্যারের মতো কী হবে? অ্যারেতে যেমন আপনি ইন অ্যারে লিখে লিখতেন, আর এখানে লিখবেন ক্যারেক্টার CH, এইখানে আপনি হচ্ছে সাইজটা দিয়ে দেবেন 5, 10, 100 যেটা দিতে চান নিজের ইচ্ছা মতো, এটা আপনারা দিয়ে দেবেন। এটা হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার হয়ে গেল। এখন এইখানে ইনপুট কীভাবে নেওয়া যায়? ইনপুট নেওয়া যায় হচ্ছে scanf দিয়ে। যদি আপনি %s দেন and %ch, এইভাবে হচ্ছে ইনপুট নেওয়া যায়, যে আপনি ডিরেক্ট পার্সেন্টেজ দিলেন। বাট এটাতে একটা প্রবলেম ছিল, আমি বলছিলাম আপনাদের বলছিলাম ফাইন্ড আউট করতে। আর যদি এইভাবে না দেন, লুপ ইউজ করতে পারেন। লুপ ইউজ করলে আপনাকে অবশ্যই স্ট্রিংয়ের সাইজটা জানতে হবে, যে আপনি কয়টা ভ্যালু দিবেন, 5টা দিবেন না 10টা দিবেন, এটা জানতে হবে। সো আমি স্টার্ট করবো কি, 0 ইন্ডেক্স থেকে সাইজের আগ পর্যন্ত যাব, প্লাস প্লাস করবো, সেমভাবে অ্যারের মতো নিব। কিন্তু এবার স্ক্যানএফ নিয়ে কি হবে, যেহেতু ক্যারেক্টার, সো %c and %str বা ধরেন ch of I। সো প্রতিটা ইন্ডেক্সে আমি ভিজিট করব, ভিজিট করে হচ্ছে এখানে স্ক্যানএফ দিয়ে নিব। আর আরেকটা আছে আমাদের ফাংশন দিয়ে, বাট এই ফাংশনটা আমরা নর্মালি কোশ্চেনে যদি বলা না থাকে তাহলে আমরা ইউজ করব না। আর এই ফাংশনটা ইউজ করার জন্য আমাদের এক্সট্রা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করা লাগে, #include string.h। আর এইখানে string.h লেখার পরে আমি এই কোডগুলো লিখে তারপর স্ক্যানএফের জায়গায় আমরা যে জিনিসটা দিতে পারি সেটা হচ্ছে getS। সো getS দিয়ে যখন আমি ch দিবে এর মধ্যে, সে কী করবে, স্ট্রিংয়ের ভ্যালুটা নিয়ে নেবে। সো 3টা ওয়েতে করা যায়, বাট আমরা যে জিনিসটা প্র্যাকটিস করবো আমরা ম্যানুয়ালি প্র্যাকটিস করবো, অর্থাৎ আমরা প্র্যাকটিস করবো হচ্ছে এইটা স্ক্যানএফ দিয়ে। বাট এইখানে ডিরেক্ট যখন %s দিয়ে আমি নিতে যাবো তখন একটা প্রবলেম হয়, কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। বলছিলাম ফাইন্ড আউট করতে, সবাই এখন একটু সার্চ করেন, বলেন। getS এর আপনি যে এখানে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিচ্ছেন না, সেম কাজটাই হচ্ছে getS করে, অর্থাৎ স্ট্রিং ইনপুট নাই। বুঝতে পারছেন?
গেটেস দিলে হয়ে যাবে, বাট গেটেস হচ্ছে একটা ফাংশন যেটা ইউজ করার জন্য আগে স্ট্রিং এইচটা নিতে হয়। আগে হ্যাশ ইনক্লুড std2h দিই না, তারপরে হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ দিতে হবে। বাট আমাদের এই কোর্সের জন্য আমরা ফাংশন ইউজ করতে পারবো না। যদি আপনাদের কোশ্চেনে বলা থাকে যে ইউজিং ফাংশন স্ট্রিং ফাংশন, তখনই শুধুমাত্র ইউজ করতে পারবো। যদি বলা থাকে যে স্ট্রিং ফাংশন ইউজ করে কাজ করো, তখনই আমি পারবো। বাট আমি হচ্ছে আপনাদের দেখাই দিলাম, কারণ আপনারা যখন আর একটু বড় হবেন তখন আপনাদের এই ফাংশনগুলো ইউজ করেই কাজ করতে হবে, এই কারণে আপনাদের ফাংশনালিটিসগুলো বুঝায় দেওয়া। বাট এইটা আমরা এক্সাম ইউজ করবো না, আমরা ম্যানুয়ালি ইউজ করবো, এই স্ক্যানএফটা ইউজ করবো। বাট এটাতে একটা প্রবলেম আছে, আপনাদের এখনের টাস্ক হচ্ছে এই 3 মিনিটের মধ্যে বের করেন, বা সরি 5 মিনিটের মধ্যে বের করেন যে এই স্ট্রিংয়ের এই পার্সেন্টেজে কী প্রবলেম আছে। এটাতে যদি আমি এইভাবে স্ট্রিং নেই তাহলে কী প্রবলেম ক্রিয়েট হয়, ইন্টারনেটে সার্চ করেন, আপনাদের সবার সামনে কম্পিউটার আছে, সার্চ করে দেখেন কী প্রবলেম আর এই প্রবলেমের সলিউশন কীভাবে করা যায়, এটা একটু ফাইন্ড করেন। 5 মিনিট। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা বলতেছিলাম যে স্ক্যানএফ দিয়ে এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে আমরা ডিরেক্ট একটা একটা স্ট্রিং ইনপুট নিয়ে নিতে পারি। এইটা ততক্ষণ পর্যন্ত পসিবল যতক্ষণ পর্যন্ত আমরা কোনো স্পেস না দিচ্ছি। সো যখনই আমরা স্পেস দিয়ে যাই তখনই কি প্রবলেম হয়, সে মনে করে এই স্পেসের আগ পর্যন্তই যেটা আছে সেটাই হচ্ছে স্ট্রিং, সে এর পরেরটাকে আর কাউন্ট করে না, সে মনে করে পরেরটা হচ্ছে আর স্ট্রিং না বা আমার ইনপুট না। সো এই কারণে এই %s আমি শুধুমাত্র সিঙ্গেল হচ্ছে কোনো একটা লাইন যেটাতে কোনো স্পেস নাই এরকম জায়গায় ইউজ করতে পারি। বাট আমার যদি এরকম হয় মাল্টিপল ওয়ার্ড ইউজ করতেছি স্পেস দিয়ে সেপারেটেড, সেই সব ওয়ার্ডগুলো আমি এটা দিয়ে ইনপুট দিতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এমন একটা কন্ডিশন দিতে হবে যেখানে বুঝাইতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আমি এন্টার প্রেস করতেছি, তার মানে নিউ লাইন না পাচ্ছি, এন্টার প্রেস মানে কি নিউ লাইন। সো যতক্ষণ না পর্যন্ত আমি নিউ লাইন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে ইনপুট হিসেবে সবগুলোকে কাউন্ট করতে হবে। এইটা বোঝানোর ক্ষেত্রে এইখানে আমাকে কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কি, এইখানে জাস্ট আমাকে লিখতে হবে স্ক্যানএফ এ, এখানে আমরা %s দিতাম, এস না দিয়ে আমাকে দিতে হবে হচ্ছে {} s। এইটা দিয়ে হচ্ছে আমি বুঝাবো। এইটার রিজনটা হচ্ছে কি, এইটা কি আমাদের নিউ লাইনের সিনট্যাক্স। তো এই সিনট্যাক্সটা যতক্ষণ না পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে ইনপুট নিতে থাকবে। আর এইটা হচ্ছে এক্সরের সিস্টেমটা হচ্ছে এইটা, জাস্ট এক্সপ্লেনেশন অত না বুঝলেও চলবে, মোটামুটি বোঝার ট্রাই করেন। যারা বুঝতে পারবেন তারা হচ্ছে গিয়ে মনে করেন যে আরও বেশি বুঝতে পারবেন যে কেন আমরা এটা এভাবে নিচ্ছি। এক্সরের কাজ হচ্ছে যখন দুইটা ভ্যালু সেম থাকে, এক্সরের ট্রুথ টেবিল মনে আছে, বলেন তো সেম থাকলে কি হয়? সেম থাকলে 0 আর ডিফারেন্ট থাকলে হচ্ছে 1 হয়, এরকমই একটা ব্যাপার। সো এইখানে যে জিনিসটা হচ্ছে, এইখানে এইটার মধ্যে এক্সরের একটা কাজ হচ্ছে, এক্সরের মাধ্যমে দেখানো হচ্ছে যে এইটার সাথে এটা সেম কিনা, অর্থাৎ যখন পর্যন্ত সেম হবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে, সেম হলে কি হয় 0 হয়। সো যখন 0 পাবে, এখানে যখন সেম হয়ে যাবে, সেম মানে কি নিউ লাইন পেয়ে যাবে, তখনই সে স্টপ করবে। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত 1 পাবে সে হচ্ছে এটাকে অ্যাক্টিভ একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। এটা জাস্ট ইন ডিটেলস আর কি, এটা না বুঝলেও চলবে। বাট এইটা যখন আমরা ইউজ করব এই XOR \n, এটার মানে হচ্ছে নিউ লাইন না আসা পর্যন্ত আমাকে স্ট্রিংয়ের ইনপুটটা নিতে হবে। সো আমরা জাস্ট এই সিম্পলি এই চেঞ্জটা করার পরে আমি মাল্টিপল ওয়ার্ড এখন আমি স্ক্যানএফ দিয়ে নিতে পারবো। সো আমরা কী করবো, স্ট্রিংয়ে মাল্টিপল ওয়ার্ড নিব, নিয়ে ইনপুটটা নিয়ে নিলাম। সো আমাকে এখন কি ওই যে ট্র্যাডিশনাল ওয়ে যে লুপ ইউজ করে করতে হয় এটাও কিন্তু করতে হচ্ছে না, আমি কিন্তু ইজিলি করতে পারতেছি। যদি প্রিন্ট করতে হয় তখন আমরা জাস্ট %s ইউজ করলেই পারবো। প্রিন্টের ক্ষেত্রে আমাকে আর হচ্ছে এইভাবে দিতে হয় না, কারণ প্রিন্টের ক্ষেত্রে স্ট্রিংয়ে যা থাকে ওইটাই প্রিন্ট হয়ে যায়। সো স্ট্রিংয়ে স্পেসটাও প্রিন্ট হবে, বাট ইনপুটের ক্ষেত্রে এই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো প্রিন্টএফের ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন আমরা প্রিন্টএফ %s আর হচ্ছে স্ট্রিংয়ের নাম কি ch, এটা দিয়ে দিলেই আমাদের কমপ্লিট। সো আমি স্ট্রিংটা ইনপুট নিতে পারবো 1 লাইনে, আউটপুটও দেখাতে পারবো 1 লাইনে। অ্যারের মতো আমাকে লুপ না দেখালেও চলবে। বাট যখন আমি স্ট্রিংয়ের অপারেশনগুলো করতে যাবো, অর্থাৎ কোনো একটা ফাইন্ড আউট করবো, বা হচ্ছে দেখা গেছে আমি কোনো অ্যারের এলিমেন্ট কয়টা আছে, স্ট্রিংয়ের এলিমেন্ট সেম কয়টা আছে এটা যদি ফাইন্ড আউট করবো, ডুপ্লিকেট আছে কি না, বা কোনো একটা কাউন্ট করবো, বা ভাওয়েল কয়টা আছে, কনসোনেন্ট কয়টা আছে, এরকম যদি কাউন্ট করতে চাই তখন কিন্তু আমাকে লুপ ওয়াইজ প্রতিটা ইন্ডেক্স ট্রাভার্স করতে করতে কাউন্ট করতে হবে। তখন কিন্তু আমি জাস্ট
একটা লাইনে করতে পারবো না, তখন আমাকে এই ফর্মুলাতে আসতে হবে। এইখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাব, এর মাঝখানে আমি কি করব, কোনো একটা কন্ডিশন চেক করব, হয়তো আপার কেস হলে আপার কেসের কন্ডিশন, লোয়ার কেস হলে লোয়ার কেস, কোনো স্ট্রিং সার্চ হলে বা এলিমেন্টস যদি সেম হয় কিনা এটা চেক করার জন্য ইকুয়াল চেক করব, যে কোনো একটা আমি কম্বিনেশন কাজ করে টাস্কগুলো কমপ্লিট করব। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই স্ট্রিংয়ের ইনপুট আউটপুট কীভাবে নেই? এখন আমরা হচ্ছে স্ট্রিংয়ের একটা প্র্যাকটিস দেখি। আচ্ছা, এইখানে আপনাদের str লেন্থ নামে কতগুলো ফাংশন আছে, এটা মনে হয় আমি গতকালকে বলছিলাম যে আপনাদের স্ট্রিংয়ের এই যে স্ট্রিং h.a লাইব্রেরিটা ইউজ করে এটার আন্ডারে অনেকগুলো ফাংশন আছে, ওগুলো জাস্ট আমি সিম্পলি বলে দেই, কারণ পিডিএফে ওগুলোও পাবেন, সো আপনারা অনেকেই মিসম্যাচ করে ফেলতে পারেন যে আচ্ছা এটা কীভাবে কাজ করে। বাট এটা জাস্ট আমরা শিখবো ফাংশনগুলো, এগুলো আমরা মেইন এক্সামে ইউজ করব না আনলেস যদি বলে দেওয়া না থাকে। আমি আবার বলে দিচ্ছি, সো কেউ ডিরেক্ট যদি ইনপুটের জায়গায় গেট এস লেখেন তাহলে কিন্তু মার্কস পাবেন না, আগে থেকে বলে দিলাম। সো আমরা এখানে ফাংশনসগুলো একটু দেখি। গেট এস হচ্ছে ইনপুট নেয়, পুট এস হচ্ছে আউটপুট প্রিন্ট করে, str len এটার মধ্যে যদি আমি কোনো স্ট্রিং দেই, এই স্ট্রিংয়ের সে কী করে লেন্থ বের করে দেয়, সো লেন্থটা আউটপুট হিসেবে আসে। str কপি যদি দেই, cpy কপি সিও না, এখানে যদি ch1 আর হচ্ছে ch2 দেই, অর্থাৎ দুইটা স্ট্রিং যদি নেই, এই ch2 এর যে ভ্যালুটা আছে অর্থাৎ সেকেন্ডের ভ্যালুটা ফার্স্টে চলে আসবে, কপি হয়ে ফার্স্টে চলে আসবে। সো কপি অ্যানাদার স্ট্রিং, একটা স্ট্রিং যদি আরেকটা স্ট্রিংয়ে কপি করতে চাই তাহলে যে স্ট্রিংটা কপি করতে চাই সেটা আমি লাস্টে লিখবো, আর যেখানে কপি করতে চাই সেখানে ফার্স্টে লিখবো, লিখলে সেকেন্ড ওয়ানের ভ্যালুটা ফার্স্টে চলে আসবে। তারপরে যদি আমি str cat লিখি, এইটার মানে হচ্ছে ক্যাটেনেশন, ক্যাটেনেশন মানে যোগ করা। এই ক্যাটেনেশন যদি আমি করি ch1 আর ch2, তাহলে কি হবে, ch1 এর মধ্যে অর্থাৎ এই ফার্স্টের স্ট্রিংটার মধ্যে সেকেন্ডের স্ট্রিংয়ের যে ভ্যালুটা ওইটা অ্যাড হয়ে যাবে। সাপোজ যদি আপনার ch1 এ থাকে হচ্ছে হ্যালো আর ch2 তে থাকে যদি ওয়ার্ল্ড, তাহলে আপনার str cat যদি আপনি ch1, ch2 করেন তাহলে ch1 এ চলে আসবে কি এই হ্যালো ওয়ার্ল্ড, এই পুরাটা চলে আসবে। এটা কিন্তু সবসময় ch1 এ চলে আসবে কপি যোগ হয়ে, অর্থাৎ স্ট্রিংটা অ্যাড হয়ে স্ট্রিং যেটা ফার্স্টে রাখবেন ওইটাতে চলে আসবে। নেক্সট আরেকটা আছে সেটা হচ্ছে str rev। রিভ মানে হচ্ছে এটার মধ্যে যে স্ট্রিংটা দিবেন সেই স্ট্রিংটার রিভার্সটা আপনাকে আউটপুট হিসেবে দিবে, সো একটা রিভার্স হচ্ছে সে আউটপুট দিবে। সো মোটামুটি এই কয়েকটা হচ্ছে আপনাদের শিখলে হবে। আরেকটা আছে str comp, cmp str comp, এটার মানে হচ্ছে কম্পেয়ার করা। দুইটা স্ট্রিং আপনি এখানে দিবেন, দুইটা যদি সেম হয় তাহলে সে এখানে ভ্যালু দিবে হচ্ছে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সে এখানে ভ্যালু দিবে 0, আর যদি না হয় ডিফারেন্স থাকে তাহলে হচ্ছে 1 দিবে। সো এটা হচ্ছে সিম্পলি যে দুইটা স্ট্রিং আপনাকে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে একটা আউটপুট আপনাকে দিবে, যদি সেম থাকে তাহলে হচ্ছে সে 0 দিবে, আর যদি ডিফারেন্ট থাকে তাহলে 1 দিবে। সো এইগুলো হচ্ছে মোটামুটি স্ট্রিংয়ের ফাংশন। এইগুলো আপনারা এই পিডিএফটা যখন করবেন দেখবেন যে এরকম টাইপের কিছু প্রবলেমস করা আছে, এটার অ্যান্সার দেওয়া আছে, ওগুলো জাস্ট দেখে নেবেন আপনারা। আচ্ছা, এই পর্যন্ত সবার হয়েছে লেখা বা কোনো কিছু করতে চাইলে? নেক্সট আমরা হচ্ছে স্ট্রিংয়ের একটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে স্ট্রিংয়ের লেন্থ বের করা। সো আমরা একটা স্ট্রিং নিব, ইনপুট নিব, তারপরে ইনপুটের থেকে ওইটার স্ট্রিংয়ের লেন্থটা বের করব, বের করে দেখব যে আমাদের লেন্থটা ঠিকমতো কাজ করতেছে কিনা। সো রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট আই স্ট্রিং লেন্থ। আপনাদের এখানে কোশ্চেনে থাকতে পারে উইদাউট str len, উইদাউট str len মানে এই ফাংশনটা ইউজ করা যাবে না, এটা বলে দিবে। বাট মেইন এক্সামে আপনাদের কিছুই বলা না থাকবে না, যখন আপনাকে স্ট্রিং বলতে হবে তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে, অর্থাৎ আমি যে প্রবলেমটা মানে যেভাবে দেখাবো এখন এভাবে করতে হবে। সো সবার ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের হ্যাশ ইনক্লুড stdoh এইটা দিতে হবে, দেন আমরা ইন্ট মেইন দিব। দেন এইখানে আমরা কি করব, ফার্স্টে একটা স্ট্রিং ইউজারের কাছ থেকে ইনপুট নিব। সো স্ট্রিংটাকে আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে। সাপোজ আমি স্ট্রিংটা ডিক্লেয়ার করলাম ch নামে,
যে কোনো নামে করতে পারেন, এটা যে সিএচ করতে হবে এরকম কিছু না। এখানে হয়তো আমি 100 সাইজ নিয়ে নিলাম, অর্থাৎ স্ট্রিং আমি 100টা ক্যারেক্টার রাখতে পারবো। এখন আমি এখানে কি করব, স্ক্যানএফ দিব। স্ক্যানএফ দিব কি, মাল্টিপল ওয়ার্ড হইতে পারে, সো আমরা কি দিব, এই এক্সর \n s কমা তারপরে হচ্ছে স্ট্রিং এর নেম। স্যার এটাতে এক্সর কোন চিহ্নটা বুঝে যাবে যে পরে যে এক্সর চিহ্নটা ওইটা? হ্যাঁ, এইটা হচ্ছে এক্সর চিহ্ন। এটাকে আমরা হচ্ছে এক্সর চিহ্ন বলতেছি, কারণ এই এক্সর চিহ্ন দিয়েই হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামিংয়ে এক্সর যে ট্রুথ টেবিল বা এক্সর যে গেটটা ওইটার কাজ করা হয়। এই চিহ্ন দিয়ে স্যার নিউ লাইন ছাড়া অন্য কোনো অপারেশন করা যাবে? মনে করেন যেমন ট্যাগ হতে পারে বা অন্য যে কোনো কিছু। ট্যাবের অ্যাকচুয়ালি ওরকমভাবে আমরা দেই না, আমরা নিউ লাইন পর্যন্ত এটা বুঝাই। তারপরেও ট্যাব আপনি যদি এরকম চান যে ট্যাব পর্যন্ত দিবেন, এটা এখন পর্যন্ত নর্মালি ট্রাই করা হয় না, তারপরে আপনি ট্রাই করে দেখতে পারেন, হইতে পারে হয়তো আপনি ট্যাব দিলেন সেটা হচ্ছে এই পর্যন্ত লাইন কাউন্ট করলো, বাট লজিক অনুযায়ী করার কথা। বাট এটা নর্মালি কেউ করে না যে ট্যাব ক্লিক করলেই এটা লাইন হবে। সবাই নর্মালি স্ট্রিং শেষে আমরা এন্টার প্রেস করি যাতে হচ্ছে স্ট্রিংয়ের লাইনটা বোঝা যায়। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এটা মনে হয় আমি একটু স্পেসিফিকলি বলতে ভুলে গেছি। এই জায়গায় আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের n% আর দিতে হয় না। এটাকে আমি আগে দিছি কিনা খেয়াল নাই, বাট এটা কিন্তু n% দিতে হয় না, এইটা একটু খেয়াল রাখেন। নর্মালি অ্যারেগুলোতে আমরা n% নিচ্ছি, তারপরে ডেটা টাইপগুলোতে বা ভ্যারিয়েবলগুলোতে n% নিচ্ছি, বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে যখন আমি এটা স্ক্যানএফ নিব তখন কিন্তু আমাকে n% দিতে হয় না, জাস্ট স্ট্রিংয়ের নামটা দিতে হয় যে স্ট্রিং। এখন আমি কি করব, লেন্থ ক্রিয়েট করব। আচ্ছা, এখন বলতেছিলাম কি, স্ট্রিংয়ে যদি ভ্যালু নেওয়া হয়, ভ্যালু না হলে স্ট্রিংটা টার্মিনেট হয় কি হবে, নাল ক্যারেক্টার দিয়ে। তার মানে স্ট্রিংয়ের লাস্টে সবসময় কি একটা নাল ক্যারেক্টার থাকে। আপনি যেই স্ট্রিংয়ে নেন, যে ইনপুটই দেন, লাস্টে নাল ক্যারেক্টার থাকে। সো আমরা এই প্রোগ্রামে কি কাজ করব, আমরা যেহেতু প্রোগ্রামের ভিতরে আমাকে একটা লেন্থ কাউন্ট করতে হবে, সো কাউন্টিংটা আমাকে ম্যানুয়ালি করতে হবে। তার মানে আমরা ডিরেক্ট কোনো লাইন দিয়ে করতে পারবো না, আমাকে একটা ফর লুপ ইউজ করতে হবে যেখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ট্রাভার্স করতে হবে, একটার পর একটা যেতে হবে। আর ইন দ্য মিন টাইম আমি একটা কাউন্টিং করব। কাউন্টিং কোন পর্যন্ত করব, যেহেতু আমি এখানে কোনো লেন্থ জানি না, স্ট্রিংয়ের কোনো সাইজ জানি না, আমি যে কাজটা করব, আমি একটা জিনিস মাথায় জানি যে স্ট্রিং যখন শেষ হয় তখন তার লাস্টে হচ্ছে নাল ক্যারেক্টার থাকে। সো আমি যে কাজটা করব, স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে যাব, আর ইন দ্য মিন টাইম কী করব, প্রতিটা ক্যারেক্টার কাউন্ট করতে করতে যাব। যখনই নাল পেয়ে যাব তখনই আমি বলতে পারি যে স্ট্রিংটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি একটা লজিক দিব যেখানে ইন্ডেক্সের ভ্যালু শুরু হবে i = 0 থেকে। i অর্থাৎ এই যে CH আছে, এই ক্যারেক্টারের ভ্যালু অর্থাৎ CH এর i এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে, অর্থাৎ ট্রাভার্স করতে করতে আমি যতক্ষণ না পর্যন্ত এই নালটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে লুপটা ঘুরাতে থাকবো। সো যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে লুপটা আমার কন্টিনিউ করবে, যখনই নাল পাবে লুপ অফ হয়ে যাবে। আর ইন দ্য মিন টাইম আমি কী করবো, কাউন্ট নামে হয়তো আমি একটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম এখানে, কাউন্ট = 0। প্রতিবার যখন একটা করে ক্যারেক্টার এখানে লুপের মাধ্যমে ঘুরবে আমি কি করব, কাউন্ট ++ করব। সো ফার্স্ট স্টার্টিংয়ে আমাদের 0 থাকবে, 0 ইন্ডেক্সে চলে আসলো। 0 ইন্ডেক্সে কি সে নাল পাইছে, নাল পায় নাই, তার মানে কাউন্ট ++ হচ্ছে, কাউন্টের ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে। সো কাউন্টের ভ্যালু 1। তারপরে এখানে আসলো, স্টিল নাল পাইছে, পায় নাই, কাউন্টের ভ্যালু 1+ হয়ে যাবে। তারপরে এখানে আসলো, নাল পাইছে, পায় নাই, 1+, এখানে আসলো 1+, এখানে আসলো 1+, তারপরে এখানে এসে দেখলো নাল হয়ে গেছে, তখন কি সেই স্টপ হয়ে যাবে। আর এখানে আমরা সামেশন করলে কত পাই, 1 2 3 4 5। সো 5 হচ্ছে আমাদের লেন্থ। সো আমরা লেন্থ কত পেলাম, 1 2 3 4 5, 5ই লেন্থ পাইলাম না। দেখেন, বলেন কোথায় ডাবল, ও আচ্ছা এটা ডাবল কোটেশন হবে। সো বুঝতে পারতেছেন যে আমরা স্টার্ট করব 0 থেকে, ট্রাভার্স করতে করতে কোন পর্যন্ত যাব, যতক্ষণ না পর্যন্ত আমরা নাল পাচ্ছি। when we get null we can say the string is ended and we can say the counting is complete. সো কাউন্ট কমপ্লিট হয়ে যাবে যখন আমরা লাস্টে নাল পেয়ে যাবো, অ্যান্ড স্ট্রিং কমপ্লিট হয়ে যাবে। আর ওই কাউন্টিংটাই যখন আমরা লাস্টে প্রিন্ট করব,
এই লুপের পরে ওইটাই অ্যাকচুয়ালি আমাদের লেন্থ হবে। সো দ্য লেন্থ ইজ %d দিয়ে আমি হচ্ছে কাউন্টটা প্রিন্ট করে দেব। এইটা বুঝতে কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? যদি এইটা বুঝতে প্রবলেম না থাকে তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখে হচ্ছে আমরা এটা প্র্যাকটিস করা শুরু করি। আচ্ছা, সেম জিনিস যদি আপনাকে বলা হয় যে একটা স্ট্রিং আরেকটা স্ট্রিংয়ে কপি করেন, তাহলে আপনি কি করবেন? একটা নতুন স্ট্রিং নেবেন, নিয়ে এই যে সেম 0 থেকে লাস্ট পর্যন্ত যাবেন, অ্যান্ড প্রতিবার কি করবেন? সেম ক্যারেক্টারটা আরেকটা স্ট্রিংয়ের সেম ক্যারেক্টারের বা সেম ইন্ডেক্সে রাখবেন। এইটা বোঝা গেছে? তাহলে আমি ওইটা দেখাবো। ওইটাতে জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে ধরেন আপনি এই আরেকটা ক্যারেক্টার টাইপের স্ট্রিং ch1 নিলেন, একটা নাম ch আর একটা হচ্ছে ch1, যেখানে আপনি হয়তো 100 সাইজই দিলেন, সেম সাইজ। এখন আপনি কপি করতে হবে একটা থেকে আরেকটা। আপনি কি করবেন? প্রতিটা হচ্ছে ট্রাভার্স করবেন আর এই ভ্যালুটা আরেকটা স্ট্রিংয়ের সেম পজিশনে বসাবেন। সো আরেকটা সেম টাইপের স্ট্রিং নাম আছে আপনার, আপনি কি করবেন? 0 ভ্যালুটা এটার 0-তে বসাবেন, 1-এর ভ্যালুটা এটার 1-এ বসাবেন, 2-এর ভ্যালুটা 2-এ বসাবেন। এভাবে করেই বসাবেন না, কপি করবেন না। সো জাস্ট কি করব? ch1 অর্থাৎ নিউটার i এর মধ্যে বসাই দিব হচ্ছে পুরনোটার i এর যেই ভ্যালুটা ছিল, অর্থাৎ i যদি 0 হয় তাহলে নতুনটার 0-এর মধ্যে পুরনোটার 0 ভ্যালুটা বসাই দিব, নতুনটার 1-এর মধ্যে পুরোটার 1। সো এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কীভাবে? এই ফর লুপের i এর মাধ্যমে। 0টা 0-তে, 1-এরটা 1-এ, 2টা। যখনই লাস্টে আমি এখানে নাল পেয়ে যাবো এই ক্যারেক্টারের i এর ভ্যালু, তখন আমি কি বলবো? স্টপ হয়ে যাও। সো এর আগ পর্যন্ত সবগুলো কি কপি হয়ে যাবে। সো এটা কিন্তু কপি হয়ে গেল স্ট্রিংয়ের। সো আমাদের কোড কিন্তু কাছাকাছি, এই টাইপের কিছু লজিক চেঞ্জ করার মাধ্যমে আমরা সবগুলা কোড করতে পারি। জাস্ট একটু এদিক সেদিক, কোনোটা হচ্ছে এখানে একটা লজিক হবে, কখনো দুইটাও হবে, কখনো জাস্ট একটা ইফ এলস কন্ডিশন হবে, এরকম। এছাড়া আর বাকি সব কাইন্ড অফ সেমই থাকে। আচ্ছা, এখন আমরা যে প্রবলেমটা দেখব, আমরা একটা রিয়েল টাইম প্রবলেম দেখি। আচ্ছা, এই প্রবলেমটা আমরা একটু দেখি। রাইট আ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ অ্যালফাবেটস, ডিজিটস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স ইন স্ট্রিং। আগের বার হচ্ছে আমরা কি করছিলাম? এরকম টাইপের একটা করছিলাম, খেয়াল আছে? অনেক আগে এরকম টাইপের একটা দেখছিলাম যে ক্যারেক্টার ইনপুট দিচ্ছে কিনা, বা স্ট্রিং ইনপুট দিচ্ছে কিনা, বা আপনার ডিজিট ইনপুট দিচ্ছে কিনা, এটা বের করা। প্র্যাকটিস প্রবলেমে অনেক আগের একটা প্রবলেম। এইখানে যেই কাজটা করতে হবে, আমাকে স্ট্রিংয়ের মধ্যে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। কীভাবে ফাইন্ড আউট করব? সাপোজ আপনার স্ট্রিংয়ের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার থাকতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, স্ট্রিংয়ে আপনি যাই লেখেন না কেন সবগুলো কিন্তু ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ আপনি যদি স্ট্রিংয়ের মধ্যে এই হ্যালো লেখেন, এরপরে যদি 1 দেন, তারপরে যদি দেন 20, তারপরে যদি ওয়ার্ল্ড লেখেন, এই 1, 2, 0 এগুলো কিন্তু ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে, এগুলো কিন্তু নাম্বার হিসেবে কাউন্ট হবে না। সো স্ট্রিংয়ের ভিতর যাই থাকবে সবই ক্যারেক্টার, নাম্বার থাকলেও ক্যারেক্টার, ক্যারেক্টার থাকলে তো ক্যারেক্টার হবেই। সো এটা কিন্তু ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। সো এখন আমাদের বললো যে এইরকম একটা স্ট্রিং আছে, যেই স্ট্রিংয়ের মধ্যে এরকম কিছু জিনিস আছে। আমাকে বলছে যে এটার মধ্যে অ্যালফাবেট কয়টা আছে বের করো, এর মধ্যে নাম্বারস কয়টা আছে বের করো, এর মধ্যে হচ্ছে আমাদের স্পেশাল ক্যারেক্টার কয়টা আছে বের করো। এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই সবগুলোর আস্কি ভ্যালু জানা থাকতে হবে। আস্কি টেবিল দেখাইছিলাম অনেক আগে, খেয়াল আছে? আস্কি টেবিলটা বেসিক্যালি কি?
আমরা যে প্রতিটা ক্যারেক্টার ইউজ করি এই ক্যারেক্টারের করসপন্ডিং একটা ডেসিমাল নাম্বার থাকে বা একটা ডেসিমাল নাম্বার ওইখানে সেট করে দেওয়া আছে, ওইটা থাকে 0 থেকে 255 পর্যন্ত। এই নাম্বারের মধ্যে আমাদের সি প্রোগ্রামিংয়ে যত প্রকার ক্যারেক্টার ইউজ হয় সবগুলোকে ডিফাইন করা আছে। এখন আমরা অ্যালফাবেটের জন্য যে ক্যারেক্টারগুলো পাই বা অ্যালফাবেটের জন্য যে আস্কি ভ্যালুগুলো পাই সেগুলো স্টার্ট হয় কত থেকে? খেয়াল আছে আপনাদের? 65। হ্যাঁ, এটা ক্যাপিটালটা হয়, স্মলটা করতে হয় 97। মানে 65-এর সাথে আমি যখন 32 অ্যাড করে দিব তখনই হচ্ছে সেটা কাজ করে। সো এরকম করে আমাকে যেই জিনিসটা করতে হবে, আমাকে প্রতিটা অ্যারের ট্রাভার্স করতে হবে এরকমভাবে সেম ওয়েতে। অ্যান্ড ট্রাভার্স করার পর আমাকে এখানে কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কি? একটা কন্ডিশন দিব যদি এটা অ্যালফাবেটের মধ্যে হয়, অ্যালফাবেটের আস্কি রেঞ্জটা দিতে হবে। যখন ক্যারেক্টার আমি ম্যাচিং করব তখন আমাকে আস্কি রেঞ্জটা দিয়ে বলতে হবে। সো এই অ্যালফাবেটের আস্কি রেঞ্জ হচ্ছে ক্যাপিটালেরটা স্টার্ট হয় 65 থেকে আর এন্ডিং হবে হচ্ছে আপনাদের 94 পর্যন্ত। দেখেন তো ঠিক আছে কিনা, 94 আর 3 পর্যন্ত। কারণ আজকে টেবিলটা আমি একটু বের করে দেখাই, একদম ক্লিয়ার হয়ে যাবে। 93, কারণ আপনাদের ক্যাপিটাল ইংলিশ লেটার কয়টা বলেন? এই যে আজকি টেবিল, এইটার মধ্যেই হচ্ছে বেসিক্যালি সব কিছু দেওয়া আছে। আমরা এই টেবিলটা একটু দেখি। আচ্ছা, এইটা তো দেখতে পাচ্ছেন না, আমি একটু অন করে দিই। সো এই যে আজকি টেবিলটা দেখতেছেন, বেসিক্যালি এইটার মধ্যেই আমরা যত প্রকার ক্যারেক্টার লিখি আমাদের এই সি প্রোগ্রামিংয়ে সবগুলোকে ডিফাইন করে দেওয়া আছে। এই টেবিলটাতে 127 পর্যন্ত দেওয়া আছে, এরপরে হচ্ছে আমাদের আর দরকার পড়ে না সাধারণত, বাট 255 পর্যন্ত ডিক্লেয়ার করা থাকে। ওকে ফাইন। এখন আসি, এই যে আমাদের এখানে দেখেন লেটার্স আছে, তারপরে স্মল লেটার্স আছে এখানে দেখেন, তারপরে নাম্বারস আছে। তার মানে এই আস্কি ক্যারেক্টার দিয়ে আমি সবগুলোকে ডিফাইন করতে পারি। সো আমাকে এখানে যখন স্ট্রিংয়ের মধ্যে কোনটা অ্যালফাবেট, কোনটা হচ্ছে গিয়ে নাম্বারস, কোনটা হচ্ছে ক্যারেক্টার বের করতে হবে, তখন আমাকে বলতে হবে যে যদি অ্যালফাবেটের রেঞ্জের মধ্যে পড়ে আমি বলতে পারবো অ্যালফাবেট, যদি নাম্বারের রেঞ্জের মধ্যে আস্কি ভ্যালুটা পড়ে তাহলে বলতে পারবো নাম্বার, আর যদি স্পেশাল ক্যারেক্টার রেঞ্জের মধ্যে পড়ে অর্থাৎ এছাড়া বাকি সবই স্পেশাল ক্যারেক্টার তখন আমি বলতে পারবো স্পেশাল ক্যারেক্টার। সো অ্যালফাবেটের রেঞ্জটা দেখি, একটু খেয়াল করেন। 65 থেকে আমাদের হচ্ছে জেড কত? 90 পর্যন্ত। হ্যাঁ, 90 পর্যন্ত। সো একটু মনে হয় আমার ক্যালকুলেশন ভুলেছে, আমি মনে হয় একটু বেশি বলে ফেলছিলাম। যাই হোক, 65 থেকে 90 পর্যন্ত হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার। তার মানে এই পর্যন্ত যতগুলো লেটার্স আছে, 26টা লেটার না? 65 প্লাস এখানে 25 হচ্ছে 90 আসতেছে। 25 কেন? কারণ ফার্স্ট চারটা আমরা ওইভাবেই নিচ্ছি। সো এইখান থেকে আমাদের 65 থেকে 90 পর্যন্ত জেড, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার্সের রেঞ্জ, মানে ক্যাপিটাল অ্যালফাবেটের রেঞ্জ। সো আমাকে দেখতে হবে যে স্ট্রিংয়ের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। আবার সেগুলো কি স্মলও হইতে পারে। স্মলের রেঞ্জটা দেখেন 98 থেকে আমাদের 122 পর্যন্ত। আচ্ছা, এইখানে মনে হয় কোনো একটা মিসম্যাচ হয়েছে, এটার লেখাটা মনে হয় সমস্যা আছে। 97 হবে এটা। আচ্ছা, ঠিকই আছে, এটার জাস্ট আপনার মানে টেবিল ফরমেশনটা একটু উপরে নিচে হয়ে গেছে, আর কিছু না। সো এইটা হচ্ছে 97 থেকে স্টার্ট করে এখানে হচ্ছে 122 পর্যন্ত মেবি। হ্যাঁ, 122 পর্যন্ত হচ্ছে এটা জেড ক্যারেক্টার। এটা আপনারা জাস্ট ক্যালকুলেশন করেন। আমি কখনো আশি ক্যারেক্টার মুখস্থ করি না, আমি জাস্ট স্টার্টিংটা মনে রাখি, তারপরে এন্ডিংটা আমি হচ্ছে ওইটার সাথে ক্যাপিটাল অ্যাড করে নিই। সো আপনাদের নর্মালি যদি চিন্তা করেন যে এ যদি হয় 65, জেড কত হবে? ক্যারেক্টার কয়টা থাকে, লেটার্স কয়টা থাকে? 26টা থাকে। সো এ 65-এর সাথে আপনি কি 26টা অ্যাড করবেন? এ তো অলরেডি একটা কনজাম করে নিছেই। সো আপনি অ্যাকচুয়ালি ইউজ করবেন কি একটা কম, 25 অ্যাড করবেন, 90 চলে আসছে। সেমভাবে 97 কি স্মল এ, ওইটার সাথে 26 অ্যাড না করে 25 অ্যাড করবেন, কারণ এ অলরেডি একটা কনজিউম করে নিয়েছে। সো 25 অ্যাড করলে তখন পাবেন কি দেখেন, 97-এর সাথে
5 অ্যাড করলে পাবেন হচ্ছে 122। সো আপনি জাস্ট স্টার্টিংটা মনে রাখবেন, এন্ডিংটা আপনার অটোমেটিক মাথায় থাকবে। সেমভাবে ডিজিটারটা মনে রাখবেন, ডিজিটারটা কি বা নাম্বারেরটা কি, 48 হচ্ছে আপনার স্টার্টিং, এন্ডিং কততে হবে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন, এটা 57 হবে। অর্থাৎ 48-এর সাথে যদি আমি 9 অ্যাড করে দিই, একটা কম, 10 টাকা আমাদের নাম্বার থাকে না, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হচ্ছে আমাদের নাম্বার থাকে, অর্থাৎ নাম্বারের ডিজিট। এই 10টার মধ্যে একটা তো অকুপাই করে নিল 48, তাহলে আমি অ্যাড করবো কয়টা, আর 9টা অ্যাড করবো, 9টা অ্যাড করে আমি কি 57 পাচ্ছি। অকুপাইড তো একটা 0 করেই ফেলছে, এটা তো আমি অলরেডি লিখেই ফেলছি, এটার সাথে আমি কি করব, একটা কম অ্যাড করব, অর্থাৎ 10টা আমার নাম্বার থাকে, এর থেকে একটা কম করব। সেম জিনিসটা হচ্ছে এ এর ক্ষেত্রেও, এ অকুপাইড করে রাখছে 65, সো 65-এর সাথে আমি একটা অ্যালফাবেট কম অ্যাড করব, করে যেটা পাবো এটাই হচ্ছে আমার রেঞ্জ, অর্থাৎ 65 থেকে 90 পর্যন্ত আমার ক্যাপিটাল। স্মলের ক্ষেত্রে আবার সেম, অলরেডি এ হচ্ছে 97, সো 97 সে অকুপাইড করে রাখছে, তার সাথে 25 অ্যাড করব, 122। এটা হচ্ছে আমাদের লাস্ট রেঞ্জ জেডের। সো আমাকে এখন চেক করতে হবে প্রতিটা স্ট্রিংয়ের মধ্যে যে ক্যারেক্টারের ভ্যালুটা, এটা কি এই ক্যাপিটাল এ থেকে জেড, স্মল এ থেকে জেড, নাকি এই নাম্বার থেকে। আর যদি এই দুইটার একটাও না হয় তাহলে কি বলতে পারবো, স্পেশাল ক্যারেক্টার। সো আমরা এখন এই লজিকটা ইমপ্লিমেন্ট করি। ক্যারেক্টার আগের মতো সেম, আমরা হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। আচ্ছা এগুলো একটু মুছে দেই এখন। একটু ফ্রেশভাবে আমরা কোডটা করি ইমপ্লিমেন্ট করে আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই রাখবো। সো আমরা কি দেখব, ফার্স্টে আমরা হচ্ছে এই যে ক্যারেক্টার ওয়াইজ স্ট্রিং ট্রাভার্স করতেছি 1 বাই 1। এই যে যদি ধরেন এরকম বক্স আছে স্ট্রিংয়ের, যেখানের মধ্যে হয়তো হ্যালো 1 2 ডলার, আর এখানেও ডলার, আর লাস্টে কি থাকে, নাল না। সো নাল পর্যন্ত আমি যাবো 0 থেকে, এটা 0 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা হয়তো 9 পর্যন্ত যাবো না, নাল তো লাস্টের টার্মিনেটেড ক্যারেক্টার, এটা তো আর আমরা কাউন্ট করবো না। সো আমরা কি যাবো, 9টা এলিমেন্ট আছে, 0 থেকে 9-এর আগ পর্যন্ত যাবো। সো যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে আমি 0 থেকে চলতে থাকবো। ইন দ্য মিন টাইম আমি চেক করবো যে যেই ক্যারেক্টারটা আমি পাচ্ছি ওই ক্যারেক্টারের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এ কিনা। আজকে ক্যারেক্টার যদি আমি দেই তাহলে আমাকে কী দিতে হবে, 65 দিতে হবে, বা হচ্ছে কি দিতে হবে, 97 দিতে হবে স্মলের জন্য। আমরা কিন্তু ডিরেক্ট ক্যারেক্টার বসাইলেও পারি, ক্যারেক্টার বসাইলেও কিন্তু সেম কাজটা করবে। আমি দুইটাভাবে চেক করতে পারি, হয় আমি এই ক্যারেক্টারের দিয়ে রেঞ্জটা বুঝাবো, অথবা এই ডেসিমেল ভ্যালু দিয়ে রেঞ্জ বুঝাবো, দুইটাই আমি বুঝাইতে পারি। সো আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়, আপনি যদি 97 65 দিয়ে করে মানে অভ্যস্ত হন এটা করবেন, অথবা আপনি কি করতে পারেন, ডাইরেক্ট এই ক্যারেক্টারটা বসাই দিতে পারেন। কারণ কি, এর বড় কি বি সি ডি এরকম করে জেড পর্যন্ত। সো আমি যদি এ থেকে জেডের রেঞ্জ দিই, তার মানে এ বি সি ডি সবগুলোই আসতেছে, এর মাঝখানে কিন্তু কেউ নাই। দেখেন এই টেবিলে এ থেকে জেডের মধ্যে কিন্তু অ্যালফাবেট ছাড়া আর কেউ নাই। সো আমি এই এ থেকে জেডের রেঞ্জটাই ইউজ করতে পারি। সো আমি করলাম যে এমন একটা ভ্যালু, এই ভ্যালুটা যদি এ এর সমান হয় অথবা বড় হয় এবং জেডের সমান অথবা ছোট হয়, এইটা হচ্ছে ক্যাপিটাল। যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, অর্থাৎ ক্যাপিটাল এ টু জেড এর কন্ডিশনটা যদি ফিল আপ করে রেঞ্জটা, অথবা যদি স্মলেরটা ফিল আপ করে, স্মল এই দুইটার যে কোনো একটাই যদি ফিল আপ করে, আমি বলতে পারি কি এটা একটা অ্যালফাবেট। সো আমি হয়তো উপরে কোনো একটা কাউন্টিংয়ের জন্য ভ্যালু নিয়ে নিলাম, সাপোজ আমি নিয়ে নিলাম ইন্ট অ্যালফাবেটের জন্য অ্যালফ, এটার ভ্যালু 0 নিয়ে নিলাম। তারপরে হয়তো আমি নাম্বারের জন্য হচ্ছে নাম, এইটা 0 নিয়ে নিলাম। তারপরে হয়তো আমি স্পেশালের জন্য এসপি, এটাও 0 নিয়ে নিলাম, তিনটা কাউন্টিং রাখার জন্য। সো আমি এখানে যখন অ্যালফাবেট পাবো তখন আমি অ্যালপের ভ্যালু প্লাস প্লাস করে দেবো, ALP প্লাস প্লাস, মানে 0 থেকে 1 2 3 এরকম করে বাড়তে থাকবে যতবারই সে অ্যালফাবেট পাবে। তারপর আমি এলসিএফ দিয়ে চেক করব, যদি এটা না হয় কি হইতে পারে, নাম্বার। সো নাম্বারের চেকিংটাও সেমভাবে করতে হবে রেঞ্জটা।
সো নাম যদি গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 0 এবং লেস দেন অর ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে আমি বলতে পারি কি এটা হচ্ছে নাম্বার। সো আমি কী করব, নাম প্লাস প্লাস করব। আর লাস্টে যদি এই দুইটার একটাও না হয়, তাহলে আমি কী করতে পারি, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, ক্যারেক্টারও না, অ্যালফাবেটও না, স্পেশাল ক্যারেক্টার। সো তখন আমি বলতে পারি এলস। এটাতে আমার এক্সট্রা করে কন্ডিশন দেওয়ার দরকার নাই, এলস আমি এসপি প্লাস প্লাস করতে পারি, অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার। এই দুইটার একটাও যদি না হয়, তাহলে স্পেশাল ক্যারেক্টার প্লাস প্লাস করবো। আর লাস্টে আমি কী করবো, প্রিন্টএফ অ্যালফাবেটের কাউন্টিং, তারপরে হচ্ছে গিয়ে এখানে যদি আপনি নাম্বার দেন, এই লাইনটা একটু, আচ্ছা এই লাইনটা আমি একটু নিচে লিখে এখানে লিখি। সো আমি কি করলাম, এই লাইনটার পরে এইভাবে লিখলাম, মানে এইটার পরে এইটা লাইনটা শেষ হলো, এক লাইনের জায়গা হয় না, এটার পরে লিখলাম। এখানে কি করলাম, অ্যালফাবেট পার্সেন্ট দিয়ে দিলাম, অ্যালফ ভ্যালুটা, নাম্বার পার্সেন্ট দিয়ে দিলাম, স্পেশাল, তারপরে অ্যালফ নাম্বার স্পেশাল, এই তিনটা একসাথে সিকোয়েন্সে লিখে দিলাম, তাহলে কি পরপর প্রিন্ট হয়ে যাবে। সো এখান থেকে আমি কি করতে পারতেছি, কতগুলো অ্যালফাবেট আছে, কতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, কতগুলো নাম্বার আছে, এগুলো আমি বের করতে পারতেছি। এটা বুঝতে কারো কোনো প্রবলেম? লাস্টে কি সলভ করতেছেন এতক্ষণ পরে? রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড আউট, দেখেন কোশ্চেনটাই আপনি বুঝেন নাই। দেখেন রাইট আ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ অ্যালফাবেটস, কতগুলো অ্যালফাবেট আছে, ডিজিটস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স ইন অ্যান স্ট্রিং, ইন আ স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে যদি নাম্বার, অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার একসাথে থাকে, তো কি বারবার ইউজ করার কারণে তো মানে মনে, যেমন অ্যালফাবেট যদি থাকে প্রথমে ইফে ঢুকলে এরপর এলসি পে ঢুকবে না। যদি আপনি প্রথম যে এটা তো আমি ট্রাভার্স করতেছি 1 বাই 1 ক্যারেক্টার, ধরেন এইটা, এই প্রথমটা যদি অ্যালফাবেট হয়ে যায়, তাহলে আমার আর নাম্বার আর ডিজিট চেক করার দরকার আছে, আমি তো অলরেডি পেয়ে গেছি। সো প্রথমটা অ্যালফাবেট হয়ে গেলে অ্যালফাবেটের কাউন্টটা প্লাস প্লাস হবে, তারপরে সেকেন্ডটাতে চলে যাবে, সেকেন্ডটা যদি অ্যালফাবেট হয় প্লাস প্লাস হবে, থার্ড ফোর্থ ফিফথ করে যাবে। এখানে সে দেখতেছে অ্যালফাবেট ম্যাচ করতেছে না, সে কি যাবে, এলসিফে যাবে, এলসিফে গিয়ে নাম্বার চেক করবে, দেখতেছে নাম্বার মিলে যাচ্ছে, সো নাম্বারেরটা প্লাস প্লাস হবে। তারপরে আবার হচ্ছে নাম্বারটা মিলতেছে, নাম্বারটা প্লাস প্লাস হবে, তারপরে অ্যালফাবেটও মিললো না, নাম্বারও মিললো না, তখন কি আমি বাই ডিফল্ট বলতে পারি এই দুইটা ছাড়া আর আছে কি, স্পেশাল ক্যারেক্টার, তখন স্পেশাল ক্যারেক্টার প্লাস প্লাস হবে। আর লাস্টে ওই কাউন্টিংটাই আমি লাস্টে প্রিন্ট করে দিচ্ছি। এইটা সবাই আমরা ইমপ্লিমেন্ট করি। এখন যদি বুঝতে প্রবলেম না থাকে, আমরা একটু কোডটা করি, আমার সাথে সাথে একটু দেখেন। সো আমরা ফার্স্টে কি করব, কোড ব্লকসে আমরা হচ্ছে আমাদের সেম ফাইল ওপেন করি। কোড বক্সে আমরা ফাইল ওপেন করি, নতুন ফাইল দেই, এমটি ফাইল, এইটার নাম দেই সাপোজ স্ট্রিং কাউন্ট, এরকম যে কোনো কিছু দিতে পারেন আপনাদের নাম। সো ফার্স্টে আমাদের কি করতে হবে, হ্যাশ ইনক্লুড stdoh, তারপরে ইন্ট মেইন। এইখানে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে একটা স্ট্রিং নিব। সো ইউজারকে আমি ফার্স্টে বলে দেই এন্টার আ স্ট্রিং, এটা আমি বলে দিব, স্ট্রিংটা ডিক্লেয়ার করলাম। তারপরে একটা প্রিন্টএফ এর লাইন দিয়ে আমি বলে দিলাম এন্টার আ স্ট্রিং। সো সে একটা স্ট্রিং দিবে আমাকে, দেন আমি কি করব, স্ক্যানএফ দিয়ে ওই স্ট্রিংটা নিয়ে নিব। কীভাবে নিব, স্ক্যানএফ পার্সেন্ট
অর নিউ লাইন, তারপরে এস কমা সিএইচ। সো এটা দিয়ে আমি হচ্ছে কি স্ট্রিংয়ের ভ্যালু নিয়ে নিলাম। ধরেন এটা আমরা প্রিন্ট করে দেখি যে আসলে আমরা যে লাইনটা নিচ্ছি এটা ঠিকমতো কাজ করতেছে কিনা, জাস্ট একটা চেক করে দেখব। যখন আমরা বড় বড় প্রবলেম করব আমরা ছোট ছোটোভাবে চেক করে দেখব যে প্রবলেমগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সো ফার্স্ট আমি ইনপুটটা চেক করি যে আমি যে ইনপুটটা দিচ্ছি এই ইনপুটটা ঠিকমতো আমার প্রোগ্রাম কাজ করে দেখাইতে পারতেছে কিনা। সো চলেন রান করি। সাপোজ আমি একটা ইনপুট দিলাম হ্যালো ওয়ার্ল্ড, স্পেস দিলাম। সো দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তার মানে আমি যেই স্ট্রিংটা দিচ্ছি স্পেস সহ সেটা কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। সো তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে, ইনপুট নিতে পারতেছে। আমার ইনপুট নেওয়া শেষ। নেক্সটে যে কাজটা করবো এখন আমি এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করব। তার মানে আমি একটা লুপ ইউজ করব, লুপের স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত যাব। ইন্ট i is equal to 0, ch of I not equal to নাল, যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে। নালটা কিন্তু আমাকে ক্যারেক্টার হিসেবে দিতে হবে, একটু খেয়াল রাখেন আমি কিন্তু ক্যারেক্টার হিসেবে দিছি। সো এখানে কিন্তু একটা কোটেশন দিতে হবে, কোটেশন না দিলে সে কিন্তু এটা ক্যারেক্টার ভাববে না। সো কোটেশন দিয়ে আমি তাকে একটা নাল বুঝাই দিলাম। দেন আমি কি করলাম i++ করলাম। অ্যান্ড নেক্সট আমি কি করব, এই চেকিংটা করব যে ইফ ক্যারেক্টারের ইন্ডেক্স ওয়াইজ যে আমি ট্রাভার্স করতেছি এই ভ্যালুটা কি এর রেঞ্জের মধ্যে পড়ে কিনা, ক্যাপিটাল। এই রেঞ্জের মধ্যে অথবা, সো আমাকে হয়তো এটা একটা রেঞ্জ, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে একটু সেপারেট করে দেই, একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়ে। সেপারেট না করলেও কাজ করবে, কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে সেপারেট করে দিব, এটা আমাদের বেস্ট প্র্যাকটিস, তাহলে আর প্রবলেম হওয়ার চান্সেসই থাকবে না। less than or equal to z। সো স্মল এ থেকে জেড এর রেঞ্জও দেখলাম, ক্যাপিটাল এ থেকে জেড এর রেঞ্জে দেখলাম। এটাও আমরা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে দিয়ে দেই, তাহলে এটাও সেপারেটেড থাকলো। ওকে ফাইন। সো এখন এই রেঞ্জের মধ্যে হলে আমাকে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিতে হবে। সো আমি কি করি, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্ট অ্যালফাবেটের জন্য আলফ 0 দিয়ে নেই, তারপরে নাম্বারের জন্য নাম। ও আচ্ছা, এটা মিস গেছে, 0 দিতে হবে, 1 না 0। তারপর হচ্ছে এখানে স্পেশালের জন্য sp is equal to 0। এই তিনটা আমি ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখন এই তিনটার হচ্ছে আমি কাউন্টিংটা করবো। সো এটা অ্যালফাবেটের জন্য, তাহলে অ্যালফাবেট প্লাস প্লাস। সেম নাম্বারের জন্য একটা কন্ডিশন লিখি, এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নিলাম বোঝানোর জন্য। সো এখানে আমি জাস্ট নাম্বারের রেঞ্জটা দিলাম কি 0 থেকে 9 এর মধ্যে যদি হয়, ক্যারেক্টারটা যদি 0 থেকে 9 এর মধ্যে হয় তাহলে আমি বলতে পারতেছি এটা কি নাম্বার। সো তখন আমি নাম্বার যে ভ্যারিয়েবল আছে নাম, ওইটা প্লাস প্লাস করবো। অ্যান্ড লাস্টে এই দুইটার একটাও যদি না হয় তাহলে বাই ডিফল্ট স্পেশাল হবে। সো আমি তখন এসপিটাকে প্লাস প্লাস করে দিতে পারি। সো এই ফর লুপে আমি চেকটা করে ফেললাম স্ট্রিংয়ের প্রতিটা ইন্ডেক্স ট্রাভার্স করতে করতে, দেন কাউন্টিংটা করে ফেললাম। অ্যান্ড লাস্টে আমি ফর লুপের পরে যদি লিখি, সো এখানে আমি বলে দিব অ্যালফাবেট নাম্বার। সো অ্যালফাবেট কতগুলো আছে এটাকে আমি %d দিয়ে বললাম, কারণ এখানে সবগুলো ইন্টিজার কাউন্টিংটা। তারপরে লিখলাম হচ্ছে নাম্বার, জাস্ট অ্যালফাবেট দিয়ে, অ্যালফাবেট নাম্বার লেখা লাগবে না। নাম্বার হচ্ছে গিয়ে আমি %d দিয়ে আবার বুঝাইলাম। অ্যান্ড এরপরে কমা দিয়ে আমি হচ্ছে আবার কি দেখাবো, স্পেশাল ক্যারেক্টার। এই কয়েকটা আমাদেরকে কি করতে হবে, মেনশন করতে হবে %d দিয়ে। সো আমি এখন অ্যালফাবেটের জন্য অ্যালফ ভ্যারিয়েবল, নাম্বারের জন্য নাম, আর স্পেশালের জন্য sp নিয়ে নিয়েছিলাম। এই তিনটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি বসাই দিছি। সো %d-তে প্রথমে যাবে অ্যালফ, তারপরে যাবে নাম, তারপরে যাবে sp, এই তিনটা প্রিন্ট হবে। সো এখন হচ্ছে আমরা একটু দেখি প্রিন্ট করে যে আমরা যে কোডটা করলাম এই কোডটা ঠিকঠাক মতো রান করতেছি কিনা। সো ফার্স্টে আমাদের একটা স্ট্রিং দিতে হবে, সাপোজ দিলাম হ্যালো 1 to $%।
বা $n% এরকম। তাহলে ক্যারেক্টার আছে কয়টা? 2টা, নাম্বার আছে 2টা, আর হ্যালো আছে কি অ্যালফাবেট আছে 5টা। সো আমরা দেখি। সো দেখেন অ্যালফাবেট কিন্তু 5 চলে আসছে, নাম্বার 2টা যে 1 2 নাম্বার আছে 2 চলে আসছে, আর স্পেশাল ক্যারেক্টার আচ্ছা এইখানে একটা জিনিস হচ্ছে এল শিফটটা আমরা মিস করছি, এই জন্য হচ্ছে আমাদের কাউন্টিংটা একটু প্রবলেম হচ্ছে। দেখেন এল শিফটটা না দেওয়াতে সে কী করতেছে, ইফের পরে সবগুলা এলসে ঢুকে যাচ্ছে, এই জন্য কাউন্টিংটা বেশি আসতেছিল। সো এখন আমরা যদি সেম জিনিসটা দিই হ্যালো 1 2 $n%, তাহলে দেখেন অ্যালফাবেট আছে 5টা, সে এই প্রথম 5টা অ্যালফাবেট নিছে, পরে 1 2টাকে নাম্বার নিছে, আর পরের যে লাস্টের 2টা নাম্বারও না অ্যালফাবেট না, এটা কি স্পেশাল ক্যারেক্টার হিসেবে সে নিছে। এইটা ফার্স্টে কেন ভুল হয়েছিল, কারণ ফার্স্টে আমরা হচ্ছে এখানে এলসটা দিচ্ছিলাম না, এলসটা না দেওয়াতে সে কী হচ্ছে, এলস ইফটা না দেওয়াতে সে কী হচ্ছিল, এটাকে আলাদা ইফ ধরতেছিল, এটাকে আলাদা ইফ ধরতেছিল, এটাকে এলস হিসেবে ধরতেছিল, এই জন্য সবগুলাই এলসে চলে যাচ্ছিল। সো এলস ইফ না দিলে কিন্তু আমাদের এটার ল্যাডার স্টেটমেন্ট হবে না, ল্যাডার স্টেটমেন্ট না হলে কিন্তু একটা ইফ কাজ করলেও পরেরগুলো চেক হবে। বাট ল্যাডার স্টেটমেন্টে কী হয়, যদি একটা কখনো কন্ডিশন ট্রু হয়ে যায় বাকিগুলোর কন্ডিশন চেক করে না। আচ্ছা দেখতেছি, এটা বুঝতে করার প্রবলেম আছে। এই কোডগুলো আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব, আপনারা বাসায় একটু চেক করবেন যে কোনো প্রবলেম হয় কি না, একটু নিজেরা প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন নেক্সট ক্লাসে আমাকে বলবেন। আর নেক্সট ক্লাসে আমরা ফার্স্টে একটু প্রবলেমগুলো সলভ করবো, তারপর একটা অ্যাসেসমেন্ট নিব এটার উপরে, অ্যারে আর স্ট্রিংয়ের উপরে। না, এটা হচ্ছে নেক্সট উইকে ল্যাবে। সো নেক্সট উইকে ল্যাবে 1 উইক আপনারা টাইম পাবেন। প্র্যাকটিস করতে চাইলে পিডিএফটা দেওয়া আছে, পিডিএফটার থেকে পড়বেন, প্লাস আপনাদের প্র্যাকটিস প্রবলেমে অ্যারে আর স্ট্রিংয়ের আরও এক্সট্রা কিছু প্রবলেম দেওয়া আছে, ওগুলোও নিজেরা ট্রাই করবেন। যদি প্রবলেম ফেস করেন ফার্স্টে আমরা এটা সলভ করবো, দেন হচ্ছে অ্যাসেসমেন্টটা নিব। বাট না করে আসলে কিন্তু পারবেন না। কারো যদি কোশ্চেন না থাকে আমরা এই পর্যন্ত রাখবো। এটা পজ করে দিন, পজ করে দিন।